আমরা বুঝতে চাই, ১ম এ আমাদেরকে মোটামুটি আইনগত দিক যদি আমরা দেখি ৪ টা জিনিস আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। এই ৪ টা জিনিসের মধ্যে একটা হচ্ছে আমাদের যে ১৯৮৪ সালে যে অর্ডিন্যান্সটা জারি করা হয়েছে, সেই অর্ডিন্যান্সটা সম্পর্কে আমাদের স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে যে আসলে এই অর্ডিন্যান্সে কি বলা হচ্ছে, কি সংজ্ঞায়িত করা হচ্ছে, কোন খাতে সরকার আয় করটা বর্ধিত করতেছে, কোন খাতটাকে সরকার অব্যাহতি দিচ্ছে। তাহলে আমরা ১ম এই স্বচ্ছ ধারণা রাখবো আয়কর অধ্যাদেশ ১৯৮৪ সম্পর্কে। তবে এই যে আয়কর অধ্যাদেশ এটি সম্পূর্ণ কিন্তু ইংলিশে প্রস্তুত। তো এজন্য আপনারা বিভিন্ন হয়তো এর অনুবাদ বাংলায় পাবেন। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনি যদি আসলেই শব্দচয়নগতভাবে ভালো করে বুঝতে চান, এর ইংলিশটা এট লিস্ট একবার হলেও পড়ে নিবেন যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর মধ্যে আমরা অনেক প্রকার বিশেষত ২ নাম্বার যে সেকশনটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বিভিন্ন রকম ডেফিনিশন আপনাকে জানতে হবে। তো এর মধ্যে অসংখ্য সাব ক্লজ দেওয়া আছে। দয়া করে আপনারা এগুলো একটু পড়ে নিবেন পরবর্তীতে। তো তারপরে যদি আমরা যেটি আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে আয়কর বিধিমালা। প্রতিটা আইনের মধ্যেই যেটি করা থাকে আইনগুলো সাধারণত খুব ছোট্ট শব্দে হয়। তো এই ছোট শব্দগুলোকে বিশ্লেষণ করে সরকার আইনের মধ্যে থেকে আরো কিছু নীতিমালা জারি করে যেটাকে আমরা বলি বিধিমালা বা রুলস। তো এই বিধিমালাটাকে আমরা জানতে হবে এটাও সেই ১৯৮৫ সালে জারি করা। এই বিধিমালাটাও জাস্ট আমরা একটু স্মরণে রাখবো যে এই বিধিমালাটাও আছে। তারপরে যদি আমরা যাই যে আমাদের আর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রতি বছর সরকার যেটা করে অর্থ আইন বলে একটা আইন জারি করে। এই আইনের মাধ্যমে তারা আয়কর সংক্রান্ত আয়করের বিধিমালায় নানা প্রকার কিছু চেঞ্জ করে। তাই আমাদেরকে অর্থ আইন সম্পর্কেও একটু ধারণা থাকতে হবে যে অর্থ আইনে সরকার কি চেঞ্জ আনতেছে। আর সর্বশেষ প্রতিবারই এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্থাৎ রাজস্ব বোর্ড যেটা করে তারা ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য একটা করে নির্দেশিকা জারি করে এই যে আইন, বিধিমালা এবং অর্থ আইনের মধ্যে কি চেঞ্জ আনলো এ সংক্রান্ত একটা ব্যক্তি শ্রেণী করদাতার জন্য নির্দেশিকা জারি করে যাতে মানুষ যাতে নিজেই নিজের আয়করটা হিসাব করতে পারে, বুঝতে পারে। তো এই ৪ টি জিনিস আমরা সবসময় মনে রাখবো যে এগুলোই হচ্ছে আমাদের আইনগত ভিত্তি। যদি নির্দেশিকায় যদি কোনো প্রকার অথবা বিধিমালায় যদি বিরোধ ঘটে তখন আমাদেরকে আয়কর অধ্যাদেশে যেটা আছে সেটাই দেখতে হবে যে অধ্যাদেশে কি আছে। তো এখন আসি আমরা যে বেসিকগতভাবে আয়করটা আমরা বুঝবো কি করে? আসলে আয়কর জিনিসটা কি? তো আমরা যদি আয়কর বুঝতে চাই আমাদেরকে আমাদের গত জীবনে ৩৬৫ টা দিন একটু জাস্ট দেখতে হবে। এই দিনটা শুরু হবে জুলাই মাসের ১ তারিখ থেকে নিয়ে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত। এখন এটা যেকোনো সালের হইতে পারে, আজ থেকে ২ বছর পরেও হইতে পারে। তো এজন্য আমরা জুলাই মাসের ১ তারিখ থেকে নিয়ে জুন মাসের ৩০ তারিখ এই যে ৩৬৫ দিন আমরা মোট কত টাকা আয় করলাম, মোট কত টাকা ব্যয় করলাম, মোট কত টাকা বিনিয়োগ করলাম, আমরা এই যে জুন মাসের ৩০ তারিখে আমাদের টোটাল সম্পত্তিটা কত? জুন মাসের ৩০ তারিখে আমাদের সম্পত্তিটা কত? জাস্ট এই ৪ টা জিনিস আমরা বের করার চেষ্টা করব নিজেরাই। তাহলেই যেটা হবে আমাদের আয়করটার জন্য আমাদের আর কারো কাছে যেতে হবে না বা আমাদের আয়কর সংক্রান্ত যে ভীতি যে এটা আবার এমন কি জিনিস সে সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা ৩৬৫ দেখব। এইবারে যেহেতু আমরা হিসাব করব তাই আমরা গত বছরের জুলাই মাসের ১ তারিখ থেকে এই বছরে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত আপনি যদি নিজেরটা হিসাব করেন, নিজে হিসাব করবেন আপনি কত টাকা ইনকাম করছেন। যদি আপনার কাছে কেউ আসে তাকে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি জুলাই মাসের ১ তারিখ থেকে নিয়ে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত আপনার যদি সঞ্চয়পত্রে ইনভেস্ট থাকে সেখান থেকে কাগজপাতি নিয়ে আসেন, ব্যাংকে ডিপোজিট থাকলে সেখান থেকে নিয়ে আসেন। অর্থাৎ এই ৩৬৫ দিনে আপনি মোট কত টাকা আয় করলেন, কত টাকা ব্যয় করলেন, কত টাকা বিনিয়োগ করলেন, আর যেটি হচ্ছে জুন মাসের ৩০ তারিখে আপনার মোট সম্পত্তি কত? আপনার হয়তো জানুয়ারিতে ১০ টা বাড়ি ছিল, জুন মাসের আপনি ১ তারিখে হয়তো ৯ টা বাড়ি বিক্রি করে দিছেন। তো জুন মাসের ৩০ তারিখে এসে আপনার ১ টা বাড়ি থাকতে পারে। তো এজন্য মোট সম্পত্তি দেখব জাস্ট আমরা শুধু আয় বছরের যে শেষের দিন। তো এই শেষের দিনের উপর ভিত্তি করে সারচার্জ বলে একটা চার্জ আছে। জাস্ট নামটা আমরা মনে রাখি, পরবর্তীতে বিস্তারিত পড়ব। এইটি ধার্য হয় মোট সম্পত্তির উপর ভিত্তি করে। তো তাহলে আমরা এই যে ৩৬৫ দিন বারবার বলতেছি, এই ৩৬৫ দিনকেই বলা হয় আয় বছর বা আয় বৎসর। অর্থাৎ যেই দিনগুলাতে আপনি টাকা-পয়সা ইনকাম করেন, বিনিয়োগ করেন, খরচ করেন, সম্পত্তি অর্জন করেন সেই দিনগুলাই হচ্ছে আমাদের আয় বছর।
এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অর্থবছর শুরু হয় জুলাই মাসের ১ তারিখ থেকে। আমরা জানি ডিসেম্বরের ৩১ তারিখ যেমন আমাদের একটা গ্রেগরীয় ক্যালেন্ডারের শেষ দিন হয় তো সেম একই রকমভাবে অর্থবছরটা শুরু হয় জুলাই মাসের ১ তারিখ থেকে। আর যেই আমাদের অর্থবছর শুরু হয় তো আমরা বলতে পারি যে আয় বছরের যে পরের বছর সেটাই হচ্ছে আমাদের কর বছর। তো তার মানেটা হচ্ছে যে এখানে আমরা জুলাই মাসের ১ তারিখ থেকে নিয়ে জুন মাসের ৩০ তারিখ ২০২১ পর্যন্ত ছিল আমাদের আয় বছর। তো আজকে যেহেতু আমাদের অগাস্ট মাস চলতেছে, আজকে চলতেছে আমাদের জন্য আমাদের কর বছর। অর্থাৎ আগে যাবে আমাদের আয় বছর, আয় বছরের পরে আসবে আমাদের কর বছর। তো এই কর বছরটা যদিও ৩৬৫ দিনের হয়, তবে সরকার যেটি বলতেছে যে, "না, এতদিন আপনাদেরকে সময় দেওয়া যাবে না। আমরা ৩০শে নভেম্বর কর দিবস ঠিক করে দিচ্ছি। এই ৩০শে নভেম্বরের মধ্যে আপনি আপনার এই যে ৩৬৫ দিন কি করলেন, তার যাবতীয় বিস্তারিত বর্ণনা আমাদের কাছে রিটার্ন দাখিল করবেন। প্রয়োজনে ক্ষেত্র বিশেষে আপনি টাকা-পয়সাও জমা করবেন।" তো এজন্য ৩০শে নভেম্বরকে বলা হয় আয়কর দিবস। পূর্বে যেটা ছিল সেপ্টেম্বর মাসে, এটাকে বর্ধিত করে ৩০শে নভেম্বর করা হয়েছে। তো আশা করি আয়কর সংক্রান্ত আপনারা এই একটু হইলেও স্বচ্ছ ধারণা আপনারা নিতে পেরেছেন। বিষয়টাকে অতটা সিরিয়াসলি না নিয়ে আপনি যদি জাস্ট একটু উদার মনে যদি চিন্তা করেন তাহলে কিন্তু বুঝে আসবে। যে আমরা গত ৩৬৫ দিনে ৪ টা জিনিস দেখব। আমাদের মোট কত টাকা আয় করলাম, মোট কত টাকা ব্যয় করলাম, মোট কত টাকা বিনিয়োগ করলাম, আমাদের মোট সম্পত্তিটা কত আছে জুন মাসের ৩০ তারিখে। তো চলেন এখন আমরা আরো দেখি বিস্তারিত। আমরা আয়করটা যে হিসাব করব, এক্ষেত্রে দেখেন আমরা ১ম এ বুঝলাম মোট আয়টা আমাদেরকে জানতে হবে। তারপর আমরা মোট ব্যয়টা জানবো। তারপর জানবো আমরা মোট বিনিয়োগ বা দান। এই জিনিসটি আমাদের আসবে। আপনি বিনিয়োগও করতে পারেন। সরকার অনুমোদিত নির্দিষ্ট কিছু খাত আছে, সেখানে আপনি দান করতে পারেন। এটা আর হচ্ছে যে জুন মাসের ৩০ তারিখে আপনার মোট সম্পত্তি। তো ১ম এই আপনি যেই ব্যক্তির বা নিজের যখন আপনি আয়কর হিসাব করতেছেন, আপনার এখন যত প্রকার সঞ্চয় আছে, আপনার বাড়ি ভাড়া আছে, আপনার বেতন আছে, যাই কিছু আছে তার ডকুমেন্ট আপনাকে সংগ্রহ করতে হবে। সেগুলো বিভিন্ন সংস্থা থেকে আপনি পাবেন। ব্যাংকে যদি এপ্লাই করেন ব্যাংক দিবে, সঞ্চয় অধিদপ্তরে এপ্লাই করলে তারা দিবে। আপনার যদি বাড়ি ভাড়া থাকে আপনি যে হিসাবগুলো লিখে রেখেছেন সেখান থেকে আপনি বের করবেন যে জুলাই মাসের ১ তারিখ থেকে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত আপনার কত টাকা মোট আয়। তো এখন আমরা মোট আয়টা সর্বপ্রথম একটু ক্লিয়ার করি। এই মোট আয়টা ২ ভাগে হইতে পারে। একটা হচ্ছে করমুক্ত খাত, যে খাত থেকে এখন পর্যন্ত যত টাকাই ইনকাম করেন সরকার বলতেছে যে, "না, আমাকে কোন প্রকার আপনার ইনকাম ট্যাক্স দেওয়ার প্রয়োজন নাই।" আরেকটা হচ্ছে করযোগ্য খাত, যেখান থেকে আপনি যাই কিছু ইনকাম করেন এটা আপনাকে কর দিতে হবে। এখন এই করযোগ্য খাত কতটা, এটা যখন আমরা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের সেকশন 20 দেখতেছি, এখানে বলতেছে যে ৭ টা এমন খাত আছে যেটা হচ্ছে করযোগ্য খাত। এই খাত থেকে আপনি ইনকাম করলে আপনাকে কর দিতে হবে। আর করমুক্ত খাতকে আমরা দেখতেছি এখন পর্যন্ত টোটাল নির্দেশিকা মোতাবেক ২৭ টি খাত আছে, যে খাত থেকে আপনি যত টাকা পয়সা ইনকাম করতেছেন এর নির্দিষ্ট অঙ্ক হচ্ছে করমুক্ত। তাহলে আমরা বুঝলাম আমরা যে টাকা পয়সাটা ইনকাম করব এটা ২ টা ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে যেটা আসে করযোগ্য খাত থেকে আমরা ইনকাম করতে পারি। আরেকটা হচ্ছে করমুক্ত খাত থেকে ইনকাম করতে পারি। এখন পর্যন্ত করমুক্ত খাত হচ্ছে ২৭ টি আর করযোগ্য খাত হচ্ছে আমাদের ৭ টি। এখন এই যে করমুক্ত খাতের ক্ষেত্রে সরকার আবার একটা নির্দিষ্ট সীমা করে দিয়েছে যে, যেমন আপনার যদি কৃষি সম্পত্তি থেকে ইনকাম থাকে ৳২,০০,০০০ পর্যন্ত সেটা থাকবে করমুক্ত। ২,০০,০০০ এর বেশি যদি হয় সেটা আবার আপনার চলে আসবে করযোগ্য আয়ের মধ্যে। এটা ছাড়া আরো বিভিন্ন প্রকার প্রভিডেন্ট ফান্ড আছে, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে। তো এক্ষেত্রে তাহলে আমরা যে জিনিসটা আমরা পরবর্তীতে দেখব বা আপনারা সবসময় যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে এই ২৭ টা খাত কি, কি? এগুলো আপনার মুখস্থ করার কোনো দরকার নাই। এই কাগজটা জাস্ট আপনার জানা থাকলে হবে যে আপনি যখনই কারো আয়কর হিসাব করবেন ওই ২৭ টা খাতের মধ্য থেকে তার কোনো ইনকাম আছে কিনা, যেটা একটু পরে আমরা লিস্ট দিয়ে দিব। এই ২৭ টা খাত জাস্ট আপনি একটু সবসময় একবার পড়ে নিবেন। বাকিটা আপনার এতটা মুখস্থ রাখারও প্রয়োজন নাই। আরেকটা যেটা হচ্ছে আমরা যখন এই করযোগ্য খাত হিসাব করব, যেমন কেউ যদি বেসরকারি চাকরিজীবী হয়, তার বাসা ভাড়া, তার বাড়ি ভাড়া, তার যাতায়াত, তার চিকিৎসা, এখান থেকে যেটা হয় যে কিছু অঙ্ক আছে যেটা বাদ দেওয়া যায়, যেটা করযোগ্যের বাইরে। তো সেখান থেকে আমরা অব্যাহতি যে টাকাটা বাদ দেওয়া যায় সেটা বাদ দিব। এই ২ টা করার পর তাহলে দেখেন আমরা মোট আয় যখন হিসাব করব, মোট আয় থেকে যখন আমরা এই করযোগ্য আয়ে আসবো, আমাদেরকে ৪ টা কাজ কিন্তু করতে হচ্ছে। জাস্ট এই জিনিসটা যদি আপনি একবার
মাথায় নিতে পারেন, তাহলে সরকার যত প্রকার চেঞ্জই আনুক আপনি কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আপনি করযোগ্য টাকাটা বের করবেন। তাহলে ১ম এ আমরা টোটাল ইনকামটা নিলাম, সেটা দেখলাম যে তার কোন খাত থেকে আসলো। যদি যেই ৭ টা করযোগ্য খাত আছে সেখান থেকে যদি আসে, সেখান থেকে যতটুকু বাদ দেওয়া যায়, সেটা বাদ দেওয়ার পর যে টাকাটা আসবে সেটা আমাদের করযোগ্য আয় হবে। আর করমুক্ত খাতের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সীমা দেওয়া আছে। সেই সীমার বাইরে যে টাকাটা আসবে, সেই দুটাকে আমরা একসাথে করে করযোগ্য আয়ের মধ্যে নিয়ে আসবো। তো একজন ব্যক্তির হয়তো ৳১০,০০,০০০ ইনকাম থাকতে পারে। তার এই যে করমুক্ত খাত থেকে যদি ৳৫,০০,০০০ ইনকাম থাকে, আর এই করযোগ্য খাত থেকে ৳৫,০০,০০০ ইনকাম থাকতে পারে। তো এই করযোগ্য খাতের টাকা হিসাব করার সময় আমরা আবার যেহেতু কর অব্যাহতি দিতে পারবো, সেখানে ৳১,০০,০০০ যদি বাদ দেই, তাহলে ওই ৳১০,০০,০০০ মধ্যে জাস্ট আমাদের মাত্র ৳৪,০০,০০০ হচ্ছে আমাদের করযোগ্য আয়। তো এইজন্য ১ম এই আপনি করযোগ্য আয় বের করাটা শিখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে করযোগ্য আয়টা বের করবেন। এখন আপনি যেই বছরই করযোগ্য আয় বের করেন, যেমন আমরা ৳৪,০০,০০০ বের করলাম, এই ৳৪,০০,০০০ উপর আবার আপনার কর দিতে হবে না। সরকার বিভিন্ন রকম করের স্ল্যাব বা স্তর তৈরি করে দিয়েছে, যে সেখান থেকেও আপনি আরো কিছু ডিসকাউন্ট পাবেন। যেমন ১ম যে স্ল্যাব এটা হচ্ছে 0% বা এটাকে আমরা বলি করমুক্ত সীমা। ওই যে ৳৪,০০,০০০ যে ব্যক্তির এখন করযোগ্য আয় হলো, উনি কিন্তু ৳৪,০০,০০০ র উপর আয়কর দিবেন না। কত টাকার উপর দিবেন? ১ম যে শ্রেণী স্তর যেটা থাকবে সেটা 0%। তো এটাকে বলা হয় করমুক্ত সীমা। তো এটার মধ্যে আবার দীর্ঘ একটা সিরিয়াল আছে। যেমন পুরুষ হইলে এক প্রকারের করমুক্ত সীমা, মহিলা হইলে এক প্রকার, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা বা তৃতীয় লিঙ্গ বা হিজড়া হইলে এক প্রকারের সীমা দেওয়া আছে। আবার কারো যদি প্রতিবন্ধী সন্তান থাকে, সেক্ষেত্রে আবার তার জন্য এক্সট্রা এডিশনাল 50,000 এড করারও নির্দেশনা দেওয়া আছে। তো এজন্য জাস্ট আমরা পুরুষের জন্য কত সেটা আমরা পরবর্তীতে দেখব। এখন জাস্ট আমরা মূল জিনিসটা একটু বুঝে নেই। যে করযোগ্য আয় থেকে সর্বপ্রথম আমরা বাদ দিব করমুক্ত সীমা। তো এক্ষেত্রে পুরুষ যদি হয় এক প্রকারের বাদ যাবে, মহিলা হলে এক প্রকার, প্রতিবন্ধী হইলে এক প্রকার, মুক্তিযোদ্ধা হইলে এক প্রকার, তৃতীয় লিঙ্গ হইলে এক প্রকার। এই জিনিসটা আমরা একটু মাথায় স্মরণ রাখবো। তো আমরা উদাহরণের জন্য ৳৪,০০,০০০ যেহেতু আমাদের করযোগ্য আয়, করমুক্ত সীমা পুরুষের হচ্ছে ৳৩,০০,০০০। তাহলে এই ৳৪,০০,০০০ করযোগ্য আয় থেকে ১ম এ আমরা ৳৩,০০,০০০ সমান 0% অর্থাৎ করমুক্ত, তাকে কর দিতে হবে না। তো ৩,০০,০০০ যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমরা পাচ্ছি মাত্র তার আর ৳১,০০,০০০, যেটা করমুক্ত সীমা বাদ দেওয়ার পর আসতেছে। তো এখন করমুক্ত সীমার পরে আমরা পাবো করের বিভিন্ন স্ল্যাব পাবো আমরা। যে যত টাকা হবে প্রতিটার জন্য সমান হারে দিতে হবে না। ১ম ৳১,০০,০০০ জন্য ৫%, পরবর্তী ৳৩,০০,০০০ জন্য ১০%, তারপরে ৳৪,০০,০০০ জন্য 15%, এভাবে করে সর্বোচ্চ ৳২৫,০০,০০০ পর্যন্ত হবে। তো আমরা যখন করের স্ল্যাব থেকে, যে আমাদের উদাহরণে ৳১,০০,০০০ আমাদের আছে, তো আয়কর নির্দেশিকা মোতাবেক ১ম ৳১,০০,০০০ জন্য হচ্ছে আমাদের 5%। তার মানে আমাদেরকে ৳৫,০০০ আয়কর দিতে হবে। আমরা এটা বের করলাম। তো এখন এই যে ৳৫,০০০ আমরা আয়কর দিব, এক্ষেত্রে আরো ডিসকাউন্ট আমরা নিতে পারবো কিভাবে? যে আমরা রেয়ায়ত পাবো। রেয়ায়ত পূর্ব কর দায়। এটা হচ্ছে আমাদের রেয়ায়ত পূর্ব। রেয়ায়ত মানে কি? রেয়ায়ত হচ্ছে ডিসকাউন্ট। আপনি যদি সরকার অনুমোদিত, যে আমরা বিনিয়োগটা আপনাদেরকে দেখিয়েছি, এখানে যে বিনিয়োগ বা দান আছে, আপনি যদি সরকার অনুমোদিত যে খাতগুলো আছে এখন পর্যন্ত, সেই খাতে যদি আপনি দান করেন অথবা বিনিয়োগ করেন, সেখান থেকে যত টাকা আপনি দান বা বিনিয়োগ করতেছেন, সেখান থেকে আপনি এক প্রকার ডিসকাউন্ট পাবেন, যেটাকে আমরা আয়করের ভাষায় বলতেছি আপনি রিয়ায়ত পাবেন। অর্থাৎ সেখান থেকে আপনাকে স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়া হবে। এখন আপনি চাইলে আপনি টোটাল সবকিছু বিনিয়োগ করলেই কিন্তু আপনি পাবেন না। এর জন্য ২ টো সীমা, একটা হচ্ছে ঊর্ধ্বসীমা দেওয়া আছে, আরেকটা হচ্ছে সরকার অনুমোদিত খাতগুলো হতে হবে। এখন এই রেয়ায়তের খাত কতটি? এখন পর্যন্ত সরকারি হিসাব মোতাবেক ২২ টি খাত হচ্ছে রেয়ায়ত। এই ২২ টার নাম আপনারা জাস্ট মনে রাখতে হবে, অথবা আপনি আপনার টেবিলে এই নামগুলো রাখবেন। তাহলে আমরা এই করমুক্ত খাত ২৭ টি মনে রাখবো। করযোগ্য খাত ৭ টি, আর রেয়ায়ত পাবো এমন আমরা ২২ টি খাত, যে খাতে বিনিয়োগ করলে রেয়ায়ত পাবো। কত টাকা রেয়ায়ত পাবো এর একটা ভিন্ন হিসাব আছে, যেটা আমরা নিচের দিকে দেখব, যে ক্ষেত্র বিশেষে ১০% অথবা ক্ষেত্র বিশেষে 15%। তো তাহলে আমরা এরকম যদি বিনিয়োগ যদি করে থাকি, যেমন আপনার যদি ডিপিএস থাকে, লাইফ ইন্সুরেন্স থাকে, সঞ্চয়পত্রে ইনভেস্ট থাকে, আপনার যদি প্রভিডেন্ট ফান্ডে যদি ইনভেস্ট থাকে, সেখানে কিছু নিয়ম কানুন আছে, সেখান থেকে আপনি রেয়ায়ত পাবেন। তো আমরা যেটা করব, রেয়ায়তটা বাদ দিব। তো রেয়ায়ত বাদ দেওয়ার পরে, যে ধরলাম আমরা ৳৫,০০০ ছিল, আমরা ৳২,০০০ রেয়ায়ত বাদ দিলাম। তাহলে মাত্র আর আমাদের ৳৩,০০০ আয়কর দিতে হবে।
এখন এই ৳৩,০০০ আয়কর আমাদের দিতে হবে না যদি আমরা যে কাজটা করি। উচ্ছে পরিশোধিত কর যদি আমাদের থাকে। যেমন আমরা যারা এই ব্যাংক থেকে এফডিআর থাকে, সেভিং হিসাব থাকে অথবা সঞ্চয়পত্র ক্রয় করা থাকে, আপনাকে সরকার উৎস করটা কাটার পরই আপনাকে মুনাফাটা দেয়। তার এইরকম যদি আপনার সঞ্চয়পত্র থেকে আপনার কোনো আয় থাকে, আপনি ওই কাগজগুলো সংগ্রহ করলে কত টাকা সরকার কেটে নিয়েছে, ওইটা এখান থেকে এই যে ৳৩,০০০ আছে ওইখান থেকে বাদ দিতে পারবেন। উচ্ছে পরিশোধিত কর অথবা অগ্রিম কর বলে সরকার একটা কর কেটে নেয়। যেমন আপনি যদি গাড়ি ক্রয় করেন, গাড়ি যদি নবায়ন করতে চান, সরকার সেখান থেকে অ্যাডভান্স কর নিয়ে নেয়। এরকম কর যদি আপনার পরিশোধ করা থাকে সেটাও আপনি এখান থেকে মাইনাস করতে পারবেন। অথবা আপনার পূর্ববর্তী বছরে যদি সরকারের কাছে আপনি কোনো কর যদি আপনার প্রাপ্য থাকে যেটাকে আমরা বলি প্রত্যাপনযোগ্য কর, এইরকম কর যদি আপনার থাকে সেটাও আপনি বাদ দিতে পারবেন। তো ক্ষেত্র বিশেষে অনেকের মধ্যে যেটা দেখা যায় যে আমাদের এই হিসাবে ছিল কত মাত্র ৳৩,০০০। তো এমন হইতে পারে যে একটা গাড়ির জন্য আমার ৳২৫,০০০ আগেই দেওয়া আছে এবং সরকারের কাছে আমি প্রত্যাপন হিসেবে ৳৫০,০০০ পাবো। তো এখন এইগুলো ক্যালকুলেশন করার পরে ২ টা হিসাব আসতে পারে যে সরকারকে আমাদেরকে পরিশোধ করতে পারে যেটাকে আমরা বলি পরিশোধযোগ্য কর অথবা আমরা সরকারের কাছে পাইতে পারি যেটাকে বলে প্রত্যাপনযোগ্য কর। এখন এই প্রত্যাপনযোগ্য কর যদিও আমাদের পাওয়ার কথা কিন্তু বাস্তবে সেই টাকাটা আপনাকে নগদে তারা ফেরত দিবে না। তারা বলবে যে আপনার আগামী বছর যদি আয়কর থাকে সেখানে আমরা অ্যাডজাস্ট করে নিব। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের যে আয়করের একটা টোটাল আমাদের বায়োগ্রাফি আমরা বলতে পারি যে আমরা কিভাবে একটার পর একটা স্টেপ গুলো হিসাব করব। আপনি প্রয়োজনে এই পাতাটা প্রিন্ট করে আপনার সামনে রাখে ১-২ বার লেখার চেষ্টা করবেন। স্তর ভিত্তিক একবার যদি এটা আপনার মাথায় ঢুকে বাকিটা জাস্ট বইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ২৭ টা খাত এগুলো আপনার মাথায় মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই। কোন ২২ টা খাতে বিনিয়োগ করলে যে আপনি রেয়ায়ত পাবেন এটাও আপনার অতটা মুখস্থ রাখার প্রয়োজন নাই। জাস্ট একবার বই দেখলে কিন্তু আপনার হয়ে যাবে। তাহলে আমরা মোট আয়টা বুঝলাম যে কিভাবে হিসাব করব এবং মোট আয় থেকে ধারাবাহিকভাবে জাস্ট আরেকবার যদি আমরা সিম্পলি বলে দেই কারণ অনেকেই হয়তো নতুন আছেন তাদের মাথায় ঢুকতেছে না। আপনি যেই টোটাল টাকা পয়সাটা গত ৩৬৫ দিনে আয় বছরে আপনি ইনকাম করলেন সেটা ২ খাত থেকে আসতে পারে, করযোগ্য খাত থেকে আসতে পারে, করমুক্ত খাত থেকে আসতে পারে। তো আপনি সেখান থেকে ডিসাইড করে নিবেন যে আপনার কত টাকা করযোগ্য খাত থেকে আসলো, কত টাকা আপনার করমুক্ত খাত থেকে আসলো। এখন এই করযোগ্য খাতে যখন আপনি টাকা-পয়সা হিসাব করবেন, সেখানে আবার ইন্টারনাল নানা প্রকার কিছু আপনি বাদ দিতে পারেন। যেমন যারা চাকরিজীবী আছেন, তার যে বাড়ি ভাড়া আছে সেখান থেকে বাদ দেওয়া যায়, তার চিকিৎসা ভাতা থেকে বাদ দেওয়া যায়, নানা প্রকার কিছু নিয়ম-কানুন আমরা নিচের দিকে পড়ব। তো সেটা আমরা বাদ দেওয়ার পরে কর অব্যাহতিটা বাদ দেওয়ার পরে আমরা আয়কর যে করযোগ্য আয়টা পাবো অথবা করমুক্ত খাতের মধ্যে ২৭ টা খাতে মেক্সিমাম কিছু লিমিট দেওয়া আছে। সেই লিমিটের যদি বাইরে যায় যেমন কৃষি খাতে যদি আপনার ৳২,০০,০০০ র বেশি হয়, তখন আপনার সেটা আবার এড হয়ে যাবে করযোগ্য আয়ের মধ্যে। তো আমরা এইগুলো বাদ দেওয়ার পর করযোগ্য আয় পেলাম। পাওয়ার পরে যে টাকাটা আসবে সেটা আবার টোটালটা আমাদের কর দিতে হবে না। এখানে আবার করমুক্ত সীমা আছে। যেমন পুরুষের জন্য ৩,০০,০০০, মহিলার জন্য ৩,৫০,০০০, প্রতিবন্ধীর জন্য মোটামুটি ৪,৫০,০০০, যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছেন তার জন্য ৳৪,৭৫,০০০। এবার নতুন করে যারা তৃতীয় লিঙ্গ হিজড়া আছেন তাদের জন্য এড করা হয়েছে ৳৩,৫০,০০০। যদি কোনো অভিভাবকের প্রতিবন্ধী সন্তান থাকে, প্রতি সন্তানের জন্য ৳৫০,০০০ করে আপনি এড করতে পারবেন। এটা করমুক্ত সীমার মধ্যে চলে যাবে। তো করমুক্ত সীমার বাইরে পরবর্তীতে করের স্ল্যাব আছে যে কোথাও ৫%, ১০%, ১৫%, ২০%, মেক্সিমাম ২৫% পর্যন্ত আয়কর আপনাকে দিতে হবে। তো এখান থেকে আমরা রেয়ায়ত নিতে পারবো যদি সরকার অনুমোদিত যে ২২ টি খাত আছে এই খাতে যদি বিনিয়োগ করি অথবা দান করি আমরা রেয়ায়ত পাবো। তো রেয়ায়তটা বাদ দেওয়ার পরে আমরা রেয়ায়ত পরবর্তী কর দায়। তো তারপরে আমরা ৩ টা জিনিস বিবেচনা করব যে ওই করদাতার কোনো উৎসে পরিশোধিত কর আছে কিনা, অগ্রিম কর পরিশোধ করা আছে কিনা, প্রত্যর্পণযোগ্য করা আছে কিনা। এগুলো যদি থাকে তার ডকুমেন্ট কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে। যেমন উৎসে কর থাকলে সঞ্চয়পত্র থেকে আপনাকে প্রত্যয়নপত্র নিতে হবে। অগ্রিম কর থাকলে আপনি যে দিছেন তার ডকুমেন্টটা সাবমিট করতে হবে। প্রত্যর্পণযোগ্য কর থাকলে আপনার পুরাতন বছরের ফাইলের সার্টিফাইড কপিটা আপনার থাকতে হবে। এই জিনিসগুলো যদি থাকে এগুলো আমরা বাদ দিব। তো ক্যালকুলেশন করার পর হয় সরকার পাবে, যাকে আমরা বলি পরিশোধযোগ্য কর আপনাকে পরিশোধ করতে হবে অথবা আরেকটা যেটা হবে প্রত্যর্পণযোগ্য কর আপনি সরকারের কাছে পাবেন। তবে সরকার আপনাকে টাকা পয়সা দিবে না। ওই ফাইলেই থেকে যাবে। তো এজন্য সরকার একটা শব্দ ব্যবহার করে চূড়ান্ত পরিশোধিত কর। তার মানে হচ্ছে যদি এরকম আপনার প্রতি বছর সরকারের কাছে পান, সরকার ওই ক্লজটা ব্যবহার করে যেটা হচ্ছে চূড়ান্ত পরিশোধিত কর। এটা আপনি আর কোনদিন দাবি করতে পারবেন না।
তো এখন আসি আমরা মোট যে ব্যয়ের ক্ষেত্রে। তো মোট ব্যয়টা এজন্যই দেখা হয় কারণ আপনার ব্যয়ের উপর ভিত্তি করে আপনার জীবনযাত্রার মানটা কেমন চলতেছে। আপনার হিসাবপাতি আপনাকে সাবমিট করতে হয়। এখন আপনার ব্যয় যদি ৳৩,০০,০০০ কমে থাকে, তাহলে আপনার কোনো ব্যয় বিবরণী দিতেই হবে না। কারণ নরমাল মানুষের একটা লাইফ ১ বছর জীবনযাপন করতে ৳৩,০০,০০০ কোনো ব্যাপার না। কিন্তু যখনই ৳৩,০০,০০০ বেশি হয়ে যাবে, তখন আপনাকে সাবমিট করতে হবে যে আপনি কোথায়, কাকে, কিভাবে, কোন বাসায় থাকতেছেন। আপনি যে আমরা যেমন ১ম আলোতে দেখলাম আপনি যে ময়লা আবর্জনা ফালানোর বিল দিচ্ছেন, সেটাও পর্যন্ত ইনক্লুড করে দেখাইতে হবে যে আপনি কোন খাতে কত টাকা ব্যয় করতেছেন। তারপর আমরা বিনিয়োগটা দেখেই ফেললাম যে আপনি যদি নির্দিষ্ট খাতে বিনিয়োগ করেন তবেই রেয়াত পাবেন, এই খাতের বাইরে গেলে পাবেন না। এখন আসি আমরা মোট সম্পত্তির ক্ষেত্রে। এই মোট সম্পত্তি দেখা হয় এজন্যই, সেটা হচ্ছে যে সারচার্জ আদায় করার জন্য। এই সারচার্জ জিনিসটা কি? সেটা হচ্ছে আয়করের উপর আবার কর। মানে আমরা যে আয়করটা বের করলাম, এই আয়করের উপর এক্সট্রা করে সরকার আবার আরেকটা কর ধার্য করেছে যেটাকে আমরা সারচার্জ বলি। এটা নির্ভর করে আপনার টোটাল সম্পত্তির উপর। আপনার যেই সম্পত্তির নিট যে প্রপার্টি থাকবে, যে প্রপার্টির উপর কোনো লোন থাকবে না, দায় থাকবে না। অর্থাৎ আপনার ৳১,০০,০০,০০০ সম্পত্তি আছে, ৳৫০,০০,০০০ ব্যাংক লোন আছে। তাহলে আপনার নিট প্রপার্টি হইল ৫০,০০,০০০। সেই ৫০,০০,০০০ এর উপর ভিত্তি করে আপনার এই সারচার্জ আরোপিত হবে। তো এখন পর্যন্ত নিয়ম হচ্ছে যদি আপনার ৩,০০,০০,০০০ পর্যন্ত যদি সম্পত্তি থাকে তবেই সারচার্জ প্রযোজ্য। এর কমে থাকলে আপনার 0% আপনাকে সারচার্জ দিতে হবে না। তো আশা করি এটি আপনারা এট লিস্ট প্রয়োজনে ভিডিওটা আরো একবার দেখে নিবেন। তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারবেন। তো এখন আমরা চলে যাব যে জিনিসগুলো আমরা জানবো। কোন জিনিসগুলা জানবো আমরা? যে ২৭ টা খাত আছে, তার মধ্যে আমাদের ৭ টি খাত আছে যেটা করযোগ্য, ২২ টি খাত আছে যেটা কর যেগুলো থেকে রেয়ায়ত পাবো। রেয়ায়তের পরিমাণটা আমরা কিভাবে হিসাব করব, এই জিনিসগুলো দেখবো আমরা। এবং করমুক্ত সীমা, করের স্ল্যাব, এই জিনিসগুলো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। মূল জিনিসটা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পিডিএফটা দেওয়া থাকবে, ভিডিওটার রেকর্ড করা আছে। এট লিস্ট ২-৩ বার দেখবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো যাক, এখন আমরা কিছু ছোটখাটো শব্দ আপনাদের মাথায় ঢুকিয়ে দিব। না হলে কিন্তু আপনারা আবার এগুলো বুঝবেন না। হিসাব করতে গেলে বা ফর্মটা পূরণ করতে গেলে সেখানে আপনারা বারবার আপনাদেরকে বইটা খুলতে হবে যে কোনটা আয় বছর, কোনটা কর বছর, কোনটা রেয়ায়ত। তো আয় বছরটা বললাম, আপনাদেরকে বুঝিয়ে দিলাম জুলাই মাসের ১ তারিখ থেকে জুন মাসের ৩০ তারিখ। এটাকে বলা হয় আয় বছর। আর কর বছর হচ্ছে আয় বছরের পরে যে বছর সেটাই হচ্ছে কর বছর। আর কর দিবস বলা হয় যে ৩০শে নভেম্বরকে পূর্বে সেপ্টেম্বর মাসে ছিল যেটা জাস্ট গত ৪ বছর সম্ভবত এটাকে নভেম্বরের ৩০ তারিখে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের কর দিবস। কর দিবসটা এজন্যই রাখা হয় যাতে ওই দিনের মধ্যে, অর্থাৎ আপনি জুলাই মাসের ১ তারিখ থেকে নিয়ে এই যে নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত যেকোনো দিন আপনার জন্য একটা ফ্লেক্সিবল সময় থাকতেছে। আপনি আয়কর রিটার্নটা দাখিল করতে পারবেন। আর রেয়ায়ত যেটাকে বলা হয় সেটা হচ্ছে যে আপনাকে একটা সুবিধা দেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়া হয়, আপনাকে একটা ছাড় দেওয়া হচ্ছে। আপনি যে বিনিয়োগটা করছেন এটাই হচ্ছে রেয়ায়ত। আর অগ্রিম কর হচ্ছে আয়কর অধ্যাদেশের মধ্যে সেকশন 64, 68, 68B এর মধ্যে কিছু অপশন দেওয়া আছে। ওই কাজগুলো করলে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হয়। যেমন যারা নতুন গাড়ি ক্রয় করেন, গাড়ির যে কত সিসির গাড়ি তার উপর ভিত্তি করে আপনার বিভিন্ন প্রকার অগ্রিম কর। অর্থাৎ আয় বছর শেষে আপনার যদি 0 পরিমাণও যদি চলে আসে, ওই টাকাটা যে সরকার নিল ওইটা সরকার ফেরত দিবে না। এটাকে বলা হয় অগ্রিম কর। আর এইজন্যই সরকার এটাকে বলে অগ্রিম করটাকে চূড়ান্ত পরিশোধিত কর। অর্থাৎ বছর শেষে যদি আপনার আয়কর নাও থাকে, সরকার ওইটা আর ফেরত দিবে না। আর সারচার্জটা আমরা বুঝলাম যে আয়কর যে টাকাটা আসবে তার উপর আবার এক্সট্রা, যেমন আমরা যারা কোর্ট ফি হিসাব করি, আপনি যদি কোর্ট ফি অ্যাক্টের সেকশন 35A দেখেন সেখানে বলা আছে যে এই টাকাটা আসলো ওই টাকার উপর 15% যুক্ত হবে। সেম একই রকমভাবে আয়কর যেটা আসবে তার উপর সারচার্জ প্রযোজ্য হবে বিভিন্ন 10% থেকে শুরু করে 35% পর্যন্ত। করের স্ল্যাব হচ্ছে যে আসলে আপনার যত টাকা, আপনার যদি ২০ লাখ টাকা ইনকাম হয় টোটালটার উপর 5% না। প্রথম ১ লাখ টাকার উপর 5%, পরবর্তী ৩ লাখ টাকার উপর 10%। এভাবে বিভিন্ন যেহেতু স্তর আছে এজন্য বলা হয় করের স্ল্যাব। আর করমুক্ত খাত আমরা বললাম যে খাতে এখন পর্যন্ত সরকার কি করে নাই, কোনো প্রকার কর আরোপ করে নাই। যেমন আপনি যদি বৃদ্ধাশ্রম চালান, সেখান থেকে কোনো প্রকার ইনকাম করেন, সেটা করের বাইরে থাকবে। আপনার কৃষি সম্পত্তি যদি ২ লাখ টাকা পর্যন্ত ইনকাম থাকে, সেটাও করের বাইরে থাকবে। এটা ছাড়া বর্তমানে যারা অনলাইন ভিত্তিক বিভিন্ন প্রকার সফটওয়্যার কাজ করেন, তাদেরও সম্পূর্ণটা এখন পর্যন্ত করের বাইরে আছে। আর যদি আমরা দেখি করযোগ্য খাত, এগুলো আমরা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স সেকশন 20 মোতাবেক সেখানে ৭ টির মতো খাত আছে, সেগুলো হচ্ছে করযোগ্য।
আর করমুক্ত সীমাটা আমরা নিচের দিকে দেখব, পুরুষের জন্য এক প্রকার, মহিলার জন্য এক প্রকার। আর উৎসে পরিশোধিত কর এটা হচ্ছে যেমন আমরা সঞ্চয়পত্র বা বিভিন্ন প্রকার জিনিস আছে যেগুলো থেকে মুনাফাটা সরকার কেটে তারপরে দেয়। আপনার ব্যাংকে যদি এফডি থাকে, আপনার যদি সেভিং অ্যাকাউন্ট থাকে, সেখানে যে মুনাফা যুক্ত হয় সেখান থেকে আপনি দেখবেন আপনার টিন সার্টিফিকেট দেওয়া থাকলে 10%, না দেওয়া থাকলে 15%, তারা কেটে তারপরে মুনাফাটা আপনার অ্যাকাউন্টে যুক্ত করে। আর প্রত্যর্পণযোগ্য কর হলো যে করটা আপনি ফেরত পাওয়ার অধিকারী, যদিও বাস্তবে আপনি কোনোদিন পাবেন না, জাস্ট অ্যাডজাস্ট করার সুযোগ পাবেন। চূড়ান্ত পরিশোধিত কর হচ্ছে যে আপনার বছর শেষে যদি আয়কর নাও আসে, আপনি যে টাকাটা পরিশোধ করলেন ওইটা আপনার শেষ, ওইটা আর কোনোদিন পাবেন না। আরেকটা অপশন আছে ন্যূনতম কর। আপনার যদি কোনোভাবে এই যে করমুক্ত সীমা আমরা যেটা বললাম এর বাইরে যদি ১ টাকাও যদি আপনার করযোগ্য আয় থাকে, অর্থাৎ একজন পুরুষের যদি ৩,০০,০০০ টাকা যদি ইনকাম হয়, আমরা জানি ৩,০০,০০০ টাকা পর্যন্ত তার কর মওকুফ। কিন্তু ১ টাকার জন্য যদি থাকে, সে ১ টাকার উপর ভিত্তি করে 5% দিবে না। তাকে তার অবস্থানের উপর ভিত্তি করে ৩,০০০, ৪,০০০, ৫,০০০, এটাকে বলা হয় ন্যূনতম কর। যে করদাতা ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে একটা কর ধার্য করা আছে, যেটা ৫,০০০ সর্বোচ্চ হইতে পারে। আর নিবাসী এবং অনিবাসী এই দুটা শব্দ আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারবো ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের সেকশন 2 যদি আপনি পড়েন, সেখানে বলা আছে যে কে নিবাসী কে অনিবাসী। তো এই জন্য আমরা বারবারই বলি যে আপনারা ডেফিনেশন যে সেকশনটা আছে এটা একটু ভালো করে পড়বেন। নিবাসী কাকে বলা হয়? তো নিবাসী হচ্ছে আয় বছরে, এই যে জুলাই মাসের ১ তারিখ থেকে জুন মাসের ৩০, এই ৩৬৫ দিনের মধ্যে কেউ যদি ১৮২ দিন বা এর বেশি বাংলাদেশে অবস্থান করে তাকে নিবাসী বলা হবে। এখানে প্রবাসী বলা হয় নাই। নিবাসী আর অনিবাসী জাস্ট এটা একটু মনে রাখবেন যে আয় বছরে কেউ যদি ১৮২ দিন বা এর চাইতে বেশি বাংলাদেশে থাকে তাকে আমরা বলবো নিবাসী। আর যদি কেউ, আরেকটা অপশন হইতে পারে যে আয় বছরে কেউ ৯০ দিন বাংলাদেশে থাকতে পারে, তখন আমরা দেখব যে গত ৪ বছরে যদি এই ব্যক্তি ৩৬৫ দিন বা এর বেশি বাংলাদেশে থাকে, তারপরও সে হবে নিবাসী। তাহলে অনিবাসীকে, যে নিবাসী না সেই অনিবাসী। আপনারা ১ম এ নিবাসীকে এটা সংজ্ঞাটা বের করবেন। তাহলে এই সংজ্ঞার মধ্যে যে পড়তেছে না সেই অনিবাসী। অর্থাৎ কেউ যদি গত অর্থ বছরে ১৮২ দিনের কম বাংলাদেশে থাকে সেই অনিবাসী, অথবা গত অর্থ বছরে ৯০ দিনের কম, পূর্ববর্তী যে ৪ বছরে ৩৬৫ দিনের কম যদি বাংলাদেশে থাকে, সেই হচ্ছে আপনার নিবাসী। এটি আপনি কেন জানবেন? যখন আপনি ফর্মটা পূরণ করবেন সেখানে আপনাকে টিক দিতে হয় যে আপনি নিবাসী না অনিবাসী। এখন আপনি যদি নাই বুঝেন আপনার ক্লায়েন্ট নিবাসী না অনিবাসী, আপনি কিন্তু তখন বইগুলো আপনাকে খুঁজতে হবে। তো এজন্য এটি একটু জাস্ট আপনাকে মনে রাখতে হবে। তো তারপরে আমরা মোটামুটি শেষ করলাম আমাদের যে ছোটখাটো শব্দগুলা ছিল। এখন আমরা যে করের স্ল্যাবটা দেখব, যে করের স্ল্যাবটা কেমন এর কিছু বাস্তব উদাহরণ সহ দেখি আপনাদেরকে, তাহলেই মনে আসবে। ১ম যে স্ল্যাব এটা থাকবে আমাদের একদম সম্পূর্ণ 0 কর মুক্ত। এর মধ্যে কোনো প্রকার কর আসবে না। পুরুষের জন্য আমরা বলেছি ৩,০০,০০০ টাকা, মহিলার জন্য ৩,৫০,০০০। তারপরে যারা হিজড়া আছেন, তৃতীয় লিঙ্গ আছেন তাদের জন্য এইবার নতুন করে এড করা হয়েছে ৩,৫০,০০০ টাকা। এটা যদি প্রতিবন্ধী হয় ৪,৫০,০০০ টাকা, যদি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা হয় ৪,৭৫,০০০ টাকা। আবার এই শ্রেণীদের মধ্যে কারো যদি প্রতিবন্ধী সন্তান থাকে, শুধু প্রতিবন্ধী থাকলেই হবে না, তাকে আবার ২০১৩ সালে একটা প্রতিবন্ধী অ্যাক্ট আছে, ওই অ্যাক্টের অধীনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত হইতে হবে। শুধু প্রতিবন্ধী থাকলেই হবে না, তাকে অবশ্যই নিবন্ধিত হতে হবে। তখনই প্রতিটা সন্তানের জন্য বাবা অথবা মা ২ জনই যদি কর রিটার্ন দাখিল করেন, যেকোনো একজন তার জন্য ৫০,০০০ টাকা করে এর সাথে এড করতে পারবেন। অর্থাৎ একজন পুরুষের ৩,০০,০০০, তার যদি কোনো প্রতিবন্ধী সন্তান থাকে আরো ৫০,০০০ এড করে তার হিসাবটা তখন ৩,৫০,০০০ হয়ে যাবে। তো এখন আমরা যদি একটা জিনিস হিসাব করি যে ১ম ধাপে 0, দ্বিতীয় ধাপে হচ্ছে ১,০০,০০০ টাকা। তো ১,০০,০০০ টাকার উপর 5%। তার মানে কারো যদি ৪,০০,০০০ টাকা হয়, ১ম ৩,০০,০০০ তে 0, পরের ১,০০,০০০ তে হচ্ছে আমাদের 5% মানে ৫,০০০ টাকা। তো পরের যে, যেমন আমরা এখানে যদি কারো ৪,০০,০০০ টাকা হয় তাহলে তার ১ম ৩,০০,০০০ 0, পরের ১,০০,০০০ হচ্ছে তার 5% মানে ৫,০০০ টাকা। একই রকমভাবে তারা যে স্ল্যাবটা করে দিছে এখন পর্যন্ত ৬ টা স্ল্যাব আছে। ৩য় ধাপে ৩,০০,০০০, চতুর্থ ধাপে ৪,০০,০০০, পঞ্চম ধাপে ৫,০০,০০০, অর্থাৎ সর্বোচ্চ 20%। এই পঞ্চম ধাপের উপরে যেটা আসতেছে সেটা টোটালটার উপর 25% করে হিসাবটা হবে। তো আমরা জাস্ট একটা উদাহরণ দেই তাহলে আপনারা বুঝবেন যে একজন পুরুষ ব্যক্তির করযোগ্য আয় হচ্ছে
17 লাখ টাকা। ধরেন আপনি 17 লাখ টাকা একজন ব্যক্তির কর হিসাব করবেন। উনি হচ্ছেন পুরুষ। এটা আপনাকে জানতে হবে আপনার ক্লায়েন্ট পুরুষ না মহিলা না উনি যেই প্রতিবন্ধী না মুক্তিযোদ্ধা, এটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো যদি আমরা এখানে পুরুষের হিসাব করি, প্রথম 3 লাখের জন্য আমরা 0% কোনো টাকা পয়সা তার হচ্ছে না। পরের 1 লাখের জন্য 5% মানে হচ্ছে 5,000 টাকা। তারপরের যেই ৩ লাখের জন্য 10% অর্থাৎ হচ্ছে 30,000 টাকা আমাদের আসলো। তারপরে যদি আমরা যাই, তারপরে আমরা তার ৪ লক্ষ টাকার জন্য 15% হিসাবে 60,000 টাকা আমরা পাবো। তো এইভাবে আমরা যদি হিসাব করে দেখি, তার এই যে পরের ৫ এই পর্যন্ত তার ১,০০,০০০ টাকা এবং তার যেহেতু ১৭ লক্ষ টাকা, পরের ১,০০,০০০ টাকার জন্য 25% হিসাবে টোটালটা হিসাব করলে তার কর আসতেছে ২,২০,০০০ টাকা। তাহলে একজন পুরুষ ব্যক্তি যদি এখন ২০০০ এই যে ২০-২১ যেই তার আয় বছরটা গেল, সে যদি ২১-২২ অর্থ বছর যে কর বছরে দাখিল করতে চায়, তার ১৭ লক্ষ টাকার জন্য তাকে ২,২০,০০০ টাকা আয়কর আসবে। তো এখন আপনি যদি বিনিয়োগটা যদি জেনে শুনে যদি না করেন, তাহলে কিন্তু প্রকৃতপক্ষেই আপনাকে এই ২,২০,০০০ টাকা কিন্তু আপনাকে আয়কর দিতে হবে। কিন্তু আপনি যদি জেনে শুনে বুঝে যদি বিনিয়োগ করেন, ইনভেস্ট করেন, তাহলে এই ২,২০,০০০ টাকা ক্ষেত্র বিশেষে শুধুমাত্র ২০,০০০ টাকা হয়ে যায়। কারণ আপনার বিনিয়োগের ঊর্ধ্বসীমা কিন্তু ১,০০,০০,০০০ টাকা পর্যন্ত দেওয়া আছে। তো জাস্ট আমরা আয়করের যেই নির্দেশিকা আছে সেখানে আপনাদের জন্য ক্রিস্টাল ক্লিয়ার বিভিন্ন রকম কিন্তু উদাহরণ দেওয়া আছে। ওই নির্দেশিকা যদি আপনি জাস্ট একটু বুঝে যদি পড়েন, যেকোনো প্রকারের সমাধান আপনি কিন্তু সেখানে পাবেন। তো নির্দেশিকায় তারা ৫০ লাখ টাকার একটা উদাহরণ দিয়েছে, যেটা একই রকম দেখেন যে ১ম ৩ লক্ষ টাকার জন্য শূন্য, আপনাকে কিছুই দিতে হবে না। পরের ১ লাখ টাকার জন্য 5%, তারপরের যেই আছে ৩ লাখ টাকার জন্য 10%, তারপরে ৪ লাখ টাকার জন্য ১৫%, তারপরের ৫ লাখ টাকার জন্য 20% এবং এর উপরে যেটা আসলো দেখেন এর উপরে কত আসছে ৩৪ লাখ টাকার উপর ২৫% করে প্রায় ৮,৫০,০০০ টাকা। তাহলে টোটাল ৫০ লাখ টাকা যদি কারো আয়করযোগ্য আয় থাকে, ১০,৪৫,০০০ টাকা তার এই আয়করটা আসতেছে। তো এজন্যই মানুষ যেটা করে যে কেউ চাবে না সরকারকে ১০ লাখ টাকা সে আয়কর দেক। তো এজন্যই মানুষ ক্ষেত্র বিশেষে যেটা করতে চায় যে কর লুকাইতে চায়, ইনকামটা লুকাইতে চায়। নানা প্রকার ভাবে আমরা জানি প্রতি বছর সরকার যেটা করে কালো টাকা সাদা করে। এবারও সরকার অপশন দিয়েছে যে কালো টাকা সাদা করার সুযোগ আছে। সরকারকে আপনাকে দিতে হবে মোটামুটি ২৬.২৫% হারে। তো আপনারা যদি জাস্ট এই যে বইটা আছে বা আমার যে হ্যান্ড নোটটা আছে, এটা যদি একটু সময় করে ১-২ বার যদি আপনারা ভালো করে দেখেন, আশা করি আয়কর সংক্রান্ত যে বেসিক আপনার যে কনসেপ্টটা এটা কিন্তু ধীরে, ধীরে ক্লিয়ার হবে। একদিনে আপনি না পারেন, এই ভিডিওটা বারবার দেখেন, বোঝার চেষ্টা করেন। না বুঝলে অবশ্যই আমাদের জানান। আমরা ট্রাই করব আপনাদেরকে আরো ক্রিস্টাল ক্লিয়ার বোঝানোর জন্য। আমরা যে ন্যূনতম করের কথা আপনাকে বলেছিলাম, যে শব্দটা উচ্চারণ করেছিলাম যে আপনার যদি করযোগ্য সীমার বাইরে থাকে, অর্থাৎ ৩ লক্ষ টাকা পর্যন্ত থাকলে আপনার ন্যূনতম কর দিতে হবে না। কিন্তু ৩,০০,০০০ টাকা যদি থাকে, ওই ৳১ র 5% দিলে আপনাকে হবে না। আপনি কোথায় আছেন? ঢাকা উত্তর সিটি, দক্ষিণ সিটি আর চট্টগ্রাম সিটির মধ্যে যদি থাকেন, সর্বনিম্ন আপনাকে এই ন্যূনতম করটা জমা করতে হবে, যেটা হচ্ছে ৫,০০০। আর যদি এর বাইরে অন্য যে সিটি কর্পোরেশনে থাকেন ৪,০০০ আর এর বাইরে সারা বাংলাদেশে গ্রামাঞ্চলে বা যেখানেই থাকেন ৩,০০০। এটাকে বলা হয় ন্যূনতম কর। এর কমে আপনি দিতে পারবেন না। তো এখানে আমরা আরো কিছু বেসিক তাদের নিয়ম আছে যে কোনো ব্যক্তি যারা চাকরি করে হয়তো তারা ঢাকায় থাকে ৬ মাস, পরবর্তীতে চলে গেল হয়তো একদম গ্রামাঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, পঞ্চগড়ের মতো জায়গায়, এমন জায়গায় চলে গেল যেটা এগুলোর বাইরে। তখন তার হিসাবটা কিভাবে হবে? তো এই আয়কর নির্দেশিকা তারা ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়েছে যে একজন করদাতা যেকোনো স্থানেই অর্জিত হোক না কেন, তিনি যেখানে অবস্থান করবেন তার অবস্থানের ভিত্তিতে ন্যূনতম কর হবে। অর্থাৎ আপনি যেখানে আছেন সেই অবস্থানের উপর ভিত্তি করে হবে। আপনি টাকা পয়সাটা কোথায় থেকে ইনকাম করলেন সেটা দেখার বিষয় না। আপনার হয়তো ঠাকুরগাঁ থেকে ইনকাম থাকতে পারে, রাজশাহী থেকে ইনকাম থাকতে পারে। আপনি থাকেন ঢাকায়। তার মানে আপনার জন্য ঢাকার যে ৫,০০০ সেটাই প্রযোজ্য হবে। আর করদাতা যদি একাধিক স্থানে যদি অবস্থান করে এখানে বলা হচ্ছে তাহলে তিনি এই যে ৩৬৫ দিনের মধ্যে সবচেয়ে বেশি যেখানে ছিলেন সেই স্থানটা তার জন্য প্রযোজ্য হবে।
এটা ছাড়া বলা হচ্ছে ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসা পরিচালনার মেইন স্থান যেটা সেটাই পরিচালনা হবে। আপনার একাধিক ব্রাঞ্চ থাকতে পারে। যেমন বিভিন্ন কোম্পানি বলেন বা ব্যক্তি বলেন, ঢাকায় শোরুম আছে, চট্টগ্রামে আছে, আপনার রংপুরে আছে, আপনার বরিশালে আছে। তো এক্ষেত্রে আপনার মেইন ব্রাঞ্চ যেটা আমরা জানি প্রতিটা ব্যাংকের যেমন হেড অফিস থাকে, ঢাকায় তাদের থাকে। তো হেড অফিসটাকে আপনাকে কল্পনা করে নিতে হবে যে তার পরিচালনার মুখ্য স্থান। তারপর একজন চাকরিজীবী করদাতার আয় বছরে একাধিক স্থানে যদি উনি ট্রান্সফার থাকেন, কর্মরত থাকেন, তাহলে যেটা বলা হচ্ছে যে দেখেন তিনি অধিককাল কর্মরত যেখানে ছিলেন তার উপর ভিত্তি করে তার ন্যূনতম আয়করটা দিতে হবে। অর্থাৎ কেউ যদি ১ বছরের মধ্যে ৭ মাস যদি সে ঢাকা সিটির মধ্যে থাকে, পরবর্তী ৫ মাস যদি সে একদম খাগড়াছড়ি, বান্দরবনে যদি যায়, তাকে কিন্তু এই ঢাকার উপর ভিত্তি করে দিতে হবে। তো এই নিয়মগুলা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার সেখানে বলা আছে। তো এখন আসি আমরা সারচার্জের বিষয়টা একটু, যে সারচার্জটা কিভাবে আমরা হিসাব করব। তো দেখেন আমরা যত টাকা আমাদের যেই রেয়ায়ত পরবর্তী দায় সবগুলো আমরা বাদ দেওয়ার পর যে টাকাটা আমরা পরিশোধ করব সরকারকে, তার উপর ভিত্তি করে কিন্তু এটা আসবে। আমরা যদি ১,০০,০০০ টাকা আয়কর দাখিল করতে যাই, ওই ১,০০,০০০ টাকার সাথে এই সারচার্জটা এডিশনাল হিসাবে যুক্ত হবে। এটা কিন্তু আয়করের বাইরে। আপনার যদি ৫০,০০০ টাকা আয়কর থাকে তার উপর ভিত্তি করে সারচার্জ হবে। এটা নির্ভর করে আবার ২ টা জিনিসের উপর। আপনার নেট সম্পত্তি। নেট সম্পত্তি মানে যে সম্পত্তির উপর কোনো দেনা নাই। আপনার ১০ টা বাড়ি থাকতে পারে, আপনি ২০ কোটি টাকার মালিক হইতে পারেন। কিন্তু ১৫ কোটি টাকা যদি আপনার দেনা থাকে, আপনার প্রকৃত সম্পত্তি কিন্তু ৫ কোটি। এই ৫ কোটির উপর ভিত্তি করে কিন্তু হবে। তো এখানে শর্ত হচ্ছে ৩ কোটি যদি কমে হয়, আপনার কোনো সারচার্জ দিতে হবে না। আপনার জন্য সারচার্জ প্রযোজ্য না। কিন্তু ৩ কোটি যদি বেশি হয়, তখন আমরা দেখব যে আপনার আয়কর কত হলো। ওই আয়করের উপর ভিত্তি করে তাদের একটা আবার স্ল্যাব আছে, যেখানে ১০% থেকে নিয়ে সর্বোচ্চ ৩৫% হইতে পারে। তো এই জায়গায় অনেকেই ভুল করেন, অনেকেই চিন্তা করেন যে নিট সম্পত্তির উপরও আপনার হয়তো ১ কোটি টাকা সম্পত্তি আছে, তার ১০% দিতে হবে। বিষয়টা এমন না। আপনার ওই যে আয়কর যেটা আসলো ওই বছরে, তার উপর থেকে ১০%, অর্থাৎ ১,০০,০০০ টাকা যদি আয়কর জমা দিতে হয়, ১,০০,০০০ টাকার ১০%। আপনার যে ওই ৩ কোটি ৪ কোটি সম্পত্তি আছে সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে আয়কর কত জমা দিচ্ছেন তার উপর। তো এখন আসি আমরা যে আয়টা আপনি কিভাবে হিসাব করবেন। এই যে আমরা সরকার অনুমোদিত বিভিন্ন খাতে আপনাদেরকে বলেছি, আপনারা যদি বিনিয়োগ করেন তাহলে আপনি সুবিধা পাবেন। যেটা বলা আছে যে সেকশন 44 সাবসেকশন 4 সাবক্লজ 2 এ এটা হচ্ছে, এটাও আপনাকে ২ টা জিনিসের উপর নির্ভর করে। আপনার মোট আয়টা কত? এখানে দেখেন করযোগ্য আয় বলা হয় নাই, আপনার মোট আয় বলা হয়েছে। তো এই শব্দ চয়নগুলাও কিন্তু আপনাকে একটু মনে রাখতে হবে। আপনার মোট আয়, আরেকটা হচ্ছে আপনার অনুমোদনযোগ্য অঙ্ক। তো ১ম এই আসি, আপনি কত টাকা বিনিয়োগ করতে পারবেন? যে ধরলাম আপনার মোট আয় ছিল, আমরা যেমন ১ম উদাহরণে আপনাদেরকে বললাম ১০,০০,০০০ টাকা। এই ১০,০০,০০০ টাকার মধ্যে আপনি যদি ধরলাম ৫,০০,০০০ টাকা আপনি বিনিয়োগ করে দিয়েছেন। তো তাহলে প্রকৃত বিনিয়োগ, যেই টাকাটা আপনি বিনিয়োগ করলেন বা দান করলেন সেটা হবে, অথবা করযোগ্য আপনার মোট আয়ের 25% হবে। করযোগ্য যে আপনার আয়টা তার 25% পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারবেন। অথবা সর্বোচ্চ ১ কোটি, যেটা গতবার ১.৫ কোটি ছিল, এবার সরকার একটু চেঞ্জ করে কমিয়ে দিয়েছে। এই ৩ টা মাথায় রাখার পর চিন্তা করতে হবে এদের মধ্যে কোনটি কম। ১ কোটির বেশি আমরা যাইতে পারবো না। আপনার প্রকৃত বিনিয়োগ ৫০,০০০ টাকা থাকতে পারে। যদি ৫০,০০০ থাকে আমরা ৫০,০০০ ধরে নিব। আর যদি আপনি ৫০,০০০ এর বেশি বা আপনার টোটাল যেই ইনকাম তার ২৫% এর বেশি বিনিয়োগ করেন, বেশিটা আমরা হিসাব করতে পারবো না রেয়ায়তের জন্য, ওইটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে প্রকৃত বিনিয়োগটা হিসাব করব, অথবা করযোগ্য মোট আয়ের 25% অথবা ১ কোটি। এই ৩ টার মধ্যে যেটা কম হবে সেটাই আমরা ধরে নিব যে এই টাকা থেকে এখন আমরা রেয়ায়ত পাবো। তো এখন রেয়ায়ত কত পাবো? এটা আসতেছে এখন মোট আয়ের উপর। আপনার আয়টা যদি ১৫,০০,০০০ টাকা পর্যন্ত হয় তাহলে আমরা ১৫% আপনাকে রেয়ায়ত নিয়ে দিতে পারবো। আর যদি ১৫,০০,০০০ এর বেশি যদি আপনার ইনকাম হয়, তখন ১০% হিসাবে আপনি রেয়ায়ত পাবেন। তো ওই যে আমরা উদাহরণগুলোতে দেখেছি ২,০০,০০০ ১০,০০,০০০ টাকা আয়কর আসতেছে। উনারা এই অনুমোদনযোগ্য খাতে বিনিয়োগ করে সেখান থেকে এই ২,০০,০০০ টাকা থেকেও তারা ১,৮০,০০০ টাকা পর্যন্ত রেয়ায়ত নিয়ে নেন। এই সুবিধার বলে যে এখানে তাদের এই সুবিধাটা দেওয়া আছে। এখন আসি আমরা পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী এবং জীবনযাত্রার ব্যয়। আপনারা যখন ইনকাম ট্যাক্সের ইয়াগুলো আপনারা করবেন তখন আপনাদেরকে এরকম পৃথক, পৃথক ফর্মগুলা জমা করতে হয়। যেখানে আয়কর অধ্যাদেশের ৮০(২) ধারা মোতাবেক আপনার যে কত টাকা খরচ করতেছেন, কোথায় করতেছেন, দেখেন ড্রাইভারের বেতন, জ্বালানির বেতন, বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, বর্জ্য বিল, টেলিফোন বিল, এই
কোথায় কি খরচ করতেছেন পাই আপনাকে হিসাব দিতে হয়। তো সেটাই এখন আমরা দেখি আপনি কখন হিসাব দিবেন আর কখন আপনাকে হিসাব দেওয়ার দরকার নাই। তো জীবনযাত্রার ব্যয় আপনার আয় যদি ৪ লাখের বেশি যদি না হয়, আপনি গত আয় বছরে যদি ৪ লাখ টাকার বেশি আয় না হয় আপনাকে দিতে হবে না। আর যেটা সেটা হচ্ছে আপনার ব্যয়। আপনার ব্যয় যদি ৪ লাখের যদি বেশি না হয় তাও আপনাকে দিতে হবে না। ২ টো অপশন আছে। একটা অপশন হচ্ছে যদি আয়টা ৪ লাখের বেশি না হয়, আপনি যদি ৪ লাখের বেশি আয় না করেন, আপনি ৪ লাখের বেশি ব্যয়টা করবেন কোথা থেকে? অর্থাৎ ২ টো একই জিনিস। আপনার আয় যদি ৪ লাখের বেশি না হয় অথবা ব্যয় যদি ৪ লাখের বেশি না হয়, আপনাকে এই জীবনযাত্রার জন্য যে ফর্মটা আছে এটা পূরণ করার দরকার নাই। কারণ তারা চিন্তাই করে নেয় যে একজন মানুষের এটা স্বাভাবিক খরচ, একটা বছরে ৪ লাখ টাকা খরচ হইতেই পারে। অথবা ৪ লাখ টাকা তার ইনকাম হইতেই পারে। তো এটার জন্য তারা অতটা আপনাকে জোর করে না যে আপনি হিসাবটা দেন। এর বেশি যখন হবে তখন কিন্তু আপনাকে দিতে হবে। আরেকটা যেটা আছে যে পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী। এটা পৃথক আরেকটা ফর্ম আপনাকে পূরণ করতে হয়। এটা আপনি কখন করবেন? যদি আপনার ক্লায়েন্টের দেখেন যে ৪০ লাখের বেশি সম্পত্তি আছে, যেটা ২ বছর আগে ২৫ লাখ ছিল। ৪০ লাখের বেশি যদি উনার সম্পত্তি থাকে অথবা উনি যদি একটা গাড়ির মালিক হন অথবা সিটি কর্পোরেশন, এখানে কিন্তু পৌরসভা বলা হয় নাই। সিটি কর্পোরেশনে যদি তার গৃহ সম্পত্তি থাকে অথবা কোনো বিনিয়োগ থাকে, তাহলেও কিন্তু উনাকে এই যে পরিসম্পদ, দায় এবং ব্যয় বিবরণীর একটা পৃথক ফর্ম পাওয়া যায়, সেটা উনাকে হিসাব করতে হবে। তো আশা করি আপনারা ছোট জিনিসগুলা কিন্তু একটা করে বুঝতে হবে আপনাকে। রেওয়ার্ডটা আমরা দেখলাম, জীবনযাত্রার ব্যয়টা দেখলাম, পরিসম্পদ, দায় এবং যে বিবরণী সেটা দেখলাম। আর এখানে দেখলাম আমরা সারচার্জ। এগুলো কিন্তু সবগুলা পৃথক। তাই আপনাকে পৃথক ছোট করেই কিন্তু মাথার মধ্যে নিতে হবে। তো এখন আমরা চলে যাই আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে সেটা সম্পর্কে। যে আমরা এখানে যেই আপনারা আয়কর নির্দেশিকাটা আপনাদেরকে WhatsApp এ দেওয়া আছে, ওইটা জাস্ট আপনি সবসময় মোবাইলে রাখবেন। অথবা সেখান থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা অথবা এই যে আমাদের ফাইলটা আছে এটা রাখলেও চলবে। এখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা এড করে নিয়েছি। যে হিসাবটা আমরা আপনাদেরকে অলরেডি দেখালাম যে আয়কর অধ্যাদেশের সেকশন 44 মোতাবেক আপনি কিভাবে বিনিয়োগটা করলে আপনি সুবিধা পাবেন। তো এখানে ওটাই বলা আছে যে আপনার মোট আয়টা, একটি মনে রাখবেন এটা কিন্তু আপনার করযোগ্য আয় বলে নাই। এখানে অনেকেই ভুল করেন। আপনার মোট আয় বলতেছে। আপনার করযোগ্য খাত হোক, করযোগ্য খাত হোক, যেই খাতে হোক, টোটাল ইনকামটা আর হচ্ছে রেয়ায়তের জন্য আপনার অনুমোদনযোগ্য যে অঙ্ক সেটা। তো এটা ৩ ভাবে হিসাব করা হয়। আমরা যেটা বললাম প্রকৃত বিনিয়োগটা বা চাঁদার পরিমাণটা ধরবো, অথবা ধরবো যে করযোগ্য মোট আয়ের যেই 25% অথবা ১ কোটি, যেটা পূর্বে ১.৫ কোটি ছিল। এগুলোর মধ্যে যেটি কম, এই শব্দটা কিন্তু গুরুত্বপূর্ণ। ৩ টা আপনি বের করলেন। যে ধরলাম এখানে আপনার আসলো ৫ লাখ, দ্বিতীয়টাতে আসলো আপনার ১০ লাখ, তৃতীয়টাতে আসলো আপনার ১ কোটি। এখন যদি এইরকম আপনার প্রকৃত বিনিয়োগ যদি ৫,০০০ থাকে তাহলে ৫,০০০ টাকা থেকেই আপনি রেয়ায়ত পাবেন। এই যে ১০ লাখ বা আপনার ১ কোটি থেকে পাবেন না। তবে মেক্সিমাম আপনি ১ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করে সরকার থেকে সুবিধা নিতে পারেন। আর আইনজীবীর মাধ্যমে যদি আপনি কাজগুলো করেন তখন তারা এটাই করে। তো জাস্ট একটু আমি হোল্ড করি। হ্যালো, আসসালামু আলাইকুম। No problem. I'm trying to reset it. Everything is okay. No problem. তো সরি আসলে সবাইকে জাস্ট একটু ফোন ছিল ওই জন্য। তো করিম ভাই একটু ফায়ার অ্যালার্মটা রিসেট করে দেন। তো তাহলে আমরা যেই কর রেয়াতের জন্য এই জিনিস ৩ টা জিনিস মনে রাখবো যে আমরা এই ৩ টার মধ্যে প্রকৃত যে বিনিয়োগ সেটা আমরা ধরবো, অথবা সর্বোচ্চ 25% অথবা ১ কোটি, এর বেশি আমরা নিতে পারবো না। আর রেয়াতের পরিমাণ আমাদের মোট যদি আয় ১৫ লাখ টাকা পর্যন্ত হয় ১৫%, এর বেশি হলে ১০% করে পাবো।
তো তারপর আমরা দেখি যে রেয়াযোগ্য যে খাতগুলো আছে এগুলো অনেক লম্বা চড়া খাত। এগুলো প্রতিটা জাস্ট আপনারা একবার দেখলেই হবে। তারপরেও যে মূল যে কথাটা সেটা বলে দিচ্ছি যে দেখেন, জীবন বীমার যদি আপনি প্রিমিয়াম দেন সেখান থেকে আপনি কি পাবেন? রেয়ায়ত পাবেন। সরকারি কর্মকর্তারা যে প্রভিডেন্ট ফান্ডে যে চাঁদাটা দেন সেখান থেকে আপনি রেয়ায়ত পাবেন। এটা ছাড়া স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তা এবং কর্মকর্তার যে চাঁদাটা দেন সেখান থেকে পাবেন। কল্যাণ তহবিলে, গোষ্ঠী বীমা তহবিলে যে চাঁদা দেন সেখান থেকে পাবেন। তবে এগুলোর সবকিছুর কিন্তু আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে, পেপার সাবমিট করতে হবে যে আপনি টাকাটা দিচ্ছেন। তো এইভাবে অনেক লম্বা চড়া লিস্ট আছে। আপনারা জাস্ট এগুলো আপনার সামনে রাখবেন। যখনই হিসাব করবেন যে আপনার ক্লায়েন্টের এগুলোর মধ্যে কোথাও থেকে তার ইনকামটা আসতেছে কিনা। এগুলো আপনার মনে রাখার কোনো প্রয়োজন নাই। মাথার মধ্যে অযথা আপনি মুখস্থ করেও কিন্তু মনে থাকবে না। এটা ছাড়া দেখেন যে তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্কিম, অর্থাৎ আপনি যদি কোনো পেনশন স্কিমে সর্বোচ্চ ৬০,০০০ টাকা, এই যে ৬০,০০০ টাকা পর্যন্ত আপনি রেয়ায়ত পাবেন, এর বেশি কিন্তু পাবেন না। তারপরে সঞ্চয়পত্রে যে বিনিয়োগটা করবেন সেখান থেকে আপনি রেয়ায়ত পাবেন। এটা ছাড়া শেয়ার বাজার, স্টক তারপরে কোম্পানি যেগুলো আছে, মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার যেগুলো সরকার অনুমোদিত, সেখানে যদি আপনি বিনিয়োগ করেন সেখান থেকে আপনি সুবিধা পাবেন। এটা ছাড়া ট্রেজারি বন্ড আছে, যারা জানেন ট্রেজারি বন্ডে ইনভেস্ট করেন। এটা ছাড়া যারা বলতেছে জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত যেই প্রতিষ্ঠান আছে সেখানে। এটা ছাড়া সরকারের জাকাত তহবিল আছে। এটা ছাড়া দাতব্য হসপিটাল যেগুলো রেজিস্টার্ডকৃত আছে সেগুলোর মধ্যে, প্রতিবন্ধীর কল্যাণে স্থাপিত যদি কোনো প্রতিষ্ঠানে দান করেন। এটা ছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘরে, আগা খানা ডেভেলপমেন্ট নেটওয়ার্কে, আহসানিয়া ক্যান্সার হাসপাতাল, এই যে আইসিডিডিআরবি, এটাতে সিআরপি, সাভার এ প্রদত্ত দান, সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক শিক্ষা প্রতিষ্ঠান, এশিয়াটিক সোসাইটির দান, ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল, মুক্তিযুদ্ধ স্মৃতি রক্ষাতে নিয়োজিত জাতীয় পর্যায়ে কোনো অনুষ্ঠানে দান। তো যারাই তখন এত টাকা, যাদের বেশি বেশি ইনকাম আসবে তারা এইগুলো হিসাব করে তারা সেখানে টাকা পয়সা দান করে দেন। তো দান করার ফলে যেটা হয়, তার সুনামটাও বৃদ্ধি পায়, আবার বছর শেষে উনি সরকার থেকেও কিন্তু কি করেন, রেওয়ার্ডটা নিয়ে নেন। এর মানে দেখেন, যারাই প্রকৃত বুদ্ধিমান তারা যেটা করে, যে টাকাটা তো বছর শেষে সরকারকে আমার দিতেই হবে। ১০ লাখ টাকা আমি না দিয়ে আমি যদি ৫ লাখ টাকা একটা দাতব্য সংস্থায় দেই, এটা আমার ভালোও দেখাচ্ছে, নামটাও হলো, সুনামটাও হলো, ডিপিএসটাও হইলো, সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্টও হইলো, তাহলে সরকার থেকে আমি রেয়ায়তও পাবো। তো এগুলো আপনি নিজে যদি না বুঝেন, সবসময় ট্রাই করবেন একজন ভালো আইনজীবীর মাধ্যমে আপনার ইনভেস্টমেন্টটা এই খাতগুলাতে করার জন্য, যাতে আপনি সরকার থেকে রেয়ায়ত নিতে পারেন। না হলে কিন্তু বছর শেষে আপনাকে টোটাল টাকাটা কিন্তু দিতেই হবে সরকারের ঘরে। তো এগুলো আমাদের যে বইটা দেওয়া আছে সেই বইটাতে আপনারা পাবেন। আর যে আমরা সারচার্জের কথা বললাম, যেটা বললাম ৩ কোটি টাকা পর্যন্ত জিরো। এর যখন বেশি আপনার থাকবে তখন আপনার যে করযোগ্য আয়ের উপর যে থেকে আমরা যেই টোটাল আপনার ইনকামটা বের করেছি সেখান থেকে যত টাকা আয়কর আসবে তার উপর 10%। আর যদি সেটা পূর্বে এটার স্ল্যাবটা ৭ টা ছিল, এইবারে সরকার এটাকে চেঞ্জ করে ৫ টাতে নিয়ে এসেছে কম পর্যায়ে। তো আপনার যদি ৩ কোটির বেশি, কিন্তু আবার বলতেছে ১০ কোটির বেশি না, অথবা নিজ নামে ১ এর অধিক গাড়ি যদি থাকে, ১ এর অধিক গাড়ি অথবা সিটি কর্পোরেশন এলাকায় মোট ৮,০০০ স্কয়ার ফিটের যদি গৃহ সম্পত্তি থাকে তাহলে আপনার 10%। আর যদি এখানে বলা হচ্ছে ১০ কোটির বেশি ২০ কোটি পর্যন্ত তাহলে আপনার 20%, ২০ কোটির বেশি ৫০ কোটি পর্যন্ত ৩০%, আর ৫০ কোটির উপরে আপনার ৩৫%। তো এইটা বললে এটা সবার জন্য প্রযোজ্য হয় না। আপনি যখন বড়, বড় ক্লায়েন্টের ফাইলগুলা ডিল করবেন তখনই কিন্তু আপনার এই সারচার্জের বিষয়টা আসবে। তো যাই হোক, এখানে মোটর গাড়ি বলতে তারা বলতেছে প্রাইভেট কার, জিপ, মাইক্রোবাসকেও কিন্তু বুঝাবে। এই ছোট, ছোট শব্দগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। কেউ বলবে যে আমার তো প্রাইভেট কার, কেউ বলবে আমার তো জিপ, কেউ বলবে তো আমার তো মাইক্রোবাস আছে। তো তারা বলতেছে যে সবগুলাই মোটর গাড়ির অন্তর্ভুক্ত। তো এখন যদি আমরা দেখি যে ফর্মের কথাটা বললাম, যে যারা চান এক পাতার, যেহেতু আজকের এই ভিডিওতে আমরা এক পাতার ফর্মটা আপনাদেরকে দেখাবো, যে যারা ছোটখাটো আয়করদাতা আছেন এক পাতার ফর্ম যারা রিটার্ন ফর্ম দাখিল করবেন, অলরেডি হয়তো আপনাদের কাছে কত পড়বে আপনারা দেখেছেন যে কোথা থেকে এগুলো ডাউনলোড করবেন। এনবিআর এর ওয়েবসাইট থেকে আপনারা এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। যদি না থাকে তাহলে আমরা দিয়ে দিব। তো এক পাতারটা বলতেছে যে এটা নতুন করে ২০২০ সালে এটা জারি করা হয়েছে। এজন্য এর পিছনে দেখেন 2020 লিখা আছে।
তো এক পাতার আপনি তখনই দিতে পারবেন আপনার আয় যদি ৪ লাখ টাকা পর্যন্ত হয়। ৪ লাখের বেশি হইলে এক পাতার আপনি দিতে পারবেন না। এবং আপনার যে টোটাল সম্পত্তি সেটা ৪০ লাখ টাকার ঊর্ধ্বে হতে পারবে না। আপনার আয় কম আছে কিন্তু সম্পত্তি ১ কোটি, আপনি এক পাতা দিতে পারবেন না। তার মানে ২ টা শর্ত। আয়টা আপনার ৪ লাখের বেশি হবে না, সম্পত্তি ৪০ লাখের বেশি হবে না। তারপরে আবার শর্ত দিয়ে বলতেছে এই ২ টা শর্ত পূরণ করলেও তারপরে বলতেছে যদি আয় বছরের শেষ দিন, এই যে ৩০শে জুন আমরা যে কথাটা বললাম, এই ৩০শে জুনের জোরে যদি আপনার কোনো মোটর গাড়ি, জিপ, মাইক্রোবাসের মালিকানা যদি আপনি লাভ করেন, তাহলেও কিন্তু আপনি এক পাতা দিতে পারবেন না। আর যেটা বলা হচ্ছে আয় বছরে কোনো সিটি কর্পোরেশন এলাকায় গৃহসম্পত্তি বা অ্যাপার্টমেন্টের মালিক অথবা ইনভেস্টমেন্ট যদি আপনি করেন, বিনিয়োগ যদি করেন, তারপরেও দিতে পারবেন না। তার মানে আমরা এক কথায় বলতে পারি ৪ টা শর্ত পূরণ করার পরেই আপনি দিতে পারবেন। একটা হচ্ছে আয়টা ৪ লাখের বেশি হবে না, সম্পত্তি ৪০ লাখের বেশি হবে না। তারপরে আপনার কোনো এই যে ৩০শে জুন আপনার হয়তো ১ তারিখে থাকতে পারে, কোনো সমস্যা নাই। জানুয়ারির ১ তারিখে থাকুক, ফেব্রুয়ারিতে থাকুক, মার্চে থাকুক, ৩০শে জুনে আপনার মালিকানায় কোনো গাড়ি থাকতে পারবে না। আর ৩০শে জুনের আপনার কোনো সম্পত্তি থাকতে পারবে না সিটি কর্পোরেশন এলাকায়। এই ৪ টা যদি আপনি শর্ত পূরণ করেন, তবেই আপনি এক পাতার যে সিম্পল ফর্মটা আছে এটা পূরণ করে আপনি দিতে পারবেন। তো যাই হোক, এখন আমরা যদি দেখি যে পরিসম্পদ, দায় এবং ব্যয় বিবরণীর ক্ষেত্রে আমরা অলরেডি আপনাদেরকে একটু স্বচ্ছ ধারণাও কিন্তু দিয়েছি যে এটা কারা দিবেন। তো যখনই আপনার দেখেন আমরা এতক্ষণ পর্যন্ত কেন ৪০ লাখে আসলাম, যখনই আপনার ৪০ লাখের বেশি সম্পত্তি হবে, তখন এই আরেকটা যে ফর্মটা পরিসম্পদ, দায়, ব্যয় বিবরণী আপনাকে দিতে হবে। অথবা আয় বছরের শেষ তারিখে মোটর গাড়ির যদি আপনার মালিকানা থাকেন, তো এক পাতা দিতে হলে আপনার থাকা যাবে না। থাকলেই তখন এই ফর্মটা আপনার জন্য প্রযোজ্য হয়ে যাবে। তো এজন্য বলতেছে যে এক পাতা আপনি দিতে পারবেন না। তারপরে যেটা বলতেছে যে আয় বছরে কোনো সিটি কর্পোরেশন এলাকায় কোনো গৃহসম্পত্তি বা অ্যাপার্টমেন্টের মালিক হলে আপনি দিতে পারবেন না। তার মানে ওই ২ টা জিনিস একই। আপনি যদি একটা যদি মনে রাখেন আরেকটা অটোমেটিক আপনার চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমরা যে নিবাসী অনিবাসীটা আপনাদেরকে পড়িয়ে দিয়েছি সেটা এখানেও আরেকবার তারা উল্লেখ করে দিয়ে আছে যে ১৮২ দিন। এটা আপনারা ডেফিনেশন এর মধ্যে পেয়ে যাবেন। খুব সুন্দর করে সেখানে দেওয়া আছে। তারপর এই যে আমরা যে কথাটা বললাম যে আয় বছরে কোনো ব্যক্তি করদাতা ৪ লাখ টাকার অধিক যদি আয় থাকে তাহলে আবশ্যিকভাবে তাকে জীবনযাত্রার ব্যয় দাখিল করতে হবে। তো এর জন্য এক পাতার ফর্মে কিন্তু লিখাই থাকে যে আপনার এটা এই বেশি হবে না। জাস্ট এক পাতার ফর্মটা যদি আমরা আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনাদের এই ধারণাটা আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এক পাতার ফর্মটা একটু আমরা ওপেন করি। তো এখানে জাস্ট আপনাদের জন্য নমুনা স্বরূপ আমরা এক পাতার যে ফর্ম যেটা সিম্পলি দেখেন এখানে উপরে লিখাই আছে দেখেন আপনার ইনকামটা এই যে আপনার টোটাল ইনকাম ৪ লাখের বেশি হবে না, টোটাল সম্পত্তি ৪০ লাখের বেশি হবে না। এই ফর্মটার উপরে লিখাই থাকে। তো এইটাই বলা হচ্ছে যে আপনি এক পাতার দিতে হলে আপনাকে এই শর্তটা পূরণ করতে হবে। তো যাক আমরা তারপরে আরো যেটা দেখি যে তারপরে এখানে ব্যতিক্রম হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডার যদি আপনি হন তাহলে কিন্তু আপনাকে দাখিল করতেই হবে। কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডারের ডিরেক্টর হন আপনাকে বাধ্যতামূলক জমা করতেই হবে। তো তারপর এটা ছাড়া সবচেয়ে আমরা যেটা বলবো আয়কর আইন বলেন, অধ্যাদেশ পড়েন, এগুলা যাই কিছু বলেন, আইনে তাদেরকে এমন ক্ষমতা দেওয়া আছে এগুলো যদিও অপশনাল, তারা যদি বলে আপনি দাখিল করেন আপনি করতে বাধ্য। এটা হচ্ছে সবচেয়ে আমরা বলবো যে এক হিসাবে খুব কঠোর জিনিস আবার এক হিসাবে খুবই ক্ষতিকর একটা জিনিস। যদি আয়কর যে কর্মকর্তা আপনাকে যদি বলেন যে আপনি সাবমিট করতে হবে, আপনি বলতে পারবেন না যে এটা অপশনাল আমি দিব না, আপনাকে দিতেই হবে। কারণ উনি হয়তো আপনার যে ব্যয় বিবরণী দিয়েছেন তাতে সন্তুষ্ট না, আপনাকে সন্দেহ করতেছেন। তো ওইজন্য যদি উনি আপনাকে বলেন আপনি ব্যয় বিবরণী দাখিল করতে বাধ্য। তো যাক এখন আমরা নিচের দিকে যদি জাস্ট এই যে করাঞ্চলগুলো আছে যাদের এই টিন সার্টিফিকেট আছে তারা তাদের করাঞ্চল আছে এবং সেখানে সার্কেলও দেওয়া আছে। তো আয়কর নির্দেশিকার মধ্যে আপনার টোটাল করাঞ্চলগুলো দেওয়া আছে। সেখানে কোন করাঞ্চলে আপনি টাকাটা কোথায় জমা করবেন সেটাও কিন্তু লেটেস্টটা দেওয়া আছে। নির্দেশিকাটা আপনাদের কাছে আছে সেখান থেকে জাস্ট একটু দেখে নিবেন। আর গত পর্বেই আপনারা যারা বলেছিলেন যে আমরা ফাইলটা ট্রান্সফার করব, তো অলরেডি মিয়াজি ভাই আপনাদেরকে কিন্তু বলেই দিয়েছে
গেছে যে ২ টা পন্থা। তো এক্ষেত্রে আপনি যেটা করবেন উপকর কমিশনার বরাবর আপনার সার্কেল এবং করাঞ্চল লিখে আপনি আবেদন করবেন যে আয়কর নথি হস্তান্তরের জন্য। তো অনেকেই হয়তো যেমন আমার করাঞ্চল হচ্ছে রংপুর। এখন আমার যদি যেকোনো কারণবশত আমি যদি অন্য করাঞ্চলে চলে যাই, তো এক্ষেত্রে তারা যেটা বলতেছে যে এইরকম আপনি আবেদন করবেন। তো এক্ষেত্রে বলার কিছুই নাই যে আপনি যেকোনো কারণবশত আপনি টিন সার্টিফিকেট করেছেন, আপনি একজন করদাতা, এই হচ্ছে আপনার সার্কেল যেটা বর্তমান আছে। এখন আপনি আপনার যেকোনো কারণবশত নতুন যে করাঞ্চলে সেটা আপনি লিখবেন যে কত করাঞ্চলে গেছেন, কোন সার্কেলে গেছেন। ওই সার্কেলে আপনার এটা হস্তান্তর করতে হবে। তো এই অবস্থায় যাতে উনি খুব দ্রুত আপনার ফাইলটা হস্তান্তর করে দেন, এই দিয়ে আপনি জাস্ট একটা আবেদন করতে হবে। তো নরমালি বাকি নিয়মটা কিন্তু গত পর্বে যারা ছিলেন তারা জানেন, বলে দেওয়া হয়েছে যে আপনি সার্টিফাইড কপি যদি উঠান, সেই সার্টিফাইড কপি এবং যে করাঞ্চলে যেতে যাচ্ছেন সেখানে যদি পুরাতনটা সহ নতুনটা সাবমিট করে দেন, নরমালি সেটা হয়ে যায়। তবে নিয়ম হচ্ছে এটা আপনি বর্তমান করাঞ্চলে আপনি এরকম আবেদন করবেন যে কোথায় যেতে চাচ্ছেন সেটা আপনাকে এরকম আবেদন করতে হবে। তারপরে আয়কর প্রত্যয়নপত্র যারাই আপনারা আয়কর দাখিল করবেন, যদি আপনি যে স্বনির্ধারণী যেটা আছে সেটা যদি দেন। স্বনির্ধারণী কি? স্বনির্ধারণী হচ্ছে আপনি নিজের আয়কর নিজে হিসাব করলেন, যত টাকা আয়কর আসলো সেটা সাবমিট করলেন। আপনার একটা টিন সার্টিফিকেট থাকতে হবে। স্বনির্ধারণীর ৩ টা আপনার শর্ত। টিন সার্টিফিকেট না থাকলে আপনি স্বনির্ধারণী দিতে পারবেন না। আপনার টিন সার্টিফিকেট ছাড়া যেকোনো আয়কর যদি আপনি জমা দেন সেটা সাধারণ তারা ধরে নিবে। তারা আবার আপনার উপর আয়করটা তারা হিসাব করে দেখবে। অর্থাৎ আপনি যদি স্বনির্ধারণী দিতে চান নিজে হিসাব করবেন, যত টাকা আসলো সেই টাকাটা ব্যাংকে জমা করবেন। তাদের ক্ষেত্র বিশেষে পে অর্ডার আছে আর সাথে আপনার টিন সার্টিফিকেট থাকবে। তো আপনি যেদিন জমা দিবেন তখন সেক্ষেত্রে আপনার এইরকম আয়কর প্রত্যয়নপত্র একেক অঞ্চলে একেক রকম পাবেন। আপনি চাইলে ইংলিশে নিতে পারেন, বাংলায় নিতে পারেন। নানা প্রকার বিষয় আছে। সালের হিসাবে পরিবর্তনে বিভিন্ন প্রকার আয়কর প্রত্যয়নপত্র পাবেন। জাস্ট একটা ডেমো স্বরূপ আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এখানে যে তার বিস্তারিত ঠিকানা দেওয়া আছে। এখন নিচের দিকে লিখা আছে যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে এই ব্যক্তি একজন প্রকৃত করদাতা, উনি কর দাখিল করেছেন, রিটার্ন দিয়েছেন, যেটা আপনার বিভিন্ন কাজে লাগে। যেমন আমরা গত পর্বে মেহেজি ভাইও বলেছেন যে আপনি যখন ইনভেস্ট করতে যাবেন তারা বলবে যে শুধু টিন সার্টিফিকেট না, আপনি আপনার প্রত্যয়নপত্র দেখান, আপনি যে রিটার্নটা দাখিল করছেন। তো এরকম অসংখ্য পাবেন। আপনি বাংলায়ও পাবেন, ইংলিশও পাবেন। আর টিন সার্টিফিকেট যারা করতে চান অনলাইনে ফ্রিতে করে নিতে পারবেন। যেমন দেখেন যেখানে টিন নাম্বার দেওয়া আছে, এইটা এই টিন নাম্বারটাই আপনার জন্য ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যে নাম্বারে করদাতা থেকে শনাক্ত করা হয়। এখানে সার্কেল দেওয়া থাকে, দেখেন যে সার্কেল দেওয়া আছে, ট্যাক্স জোন দেওয়া আছে। এ দুটাই গুরুত্বপূর্ণ যে আপনার সার্কেল এবং ট্যাক্স জোন আর টিন নাম্বার। তারপরে যদি আমরা দেখি আরেকটা, সেটা হচ্ছে যে আয়কর রেয়ায়তের সার্টিফিকেট কিন্তু আপনাকে নিতে হবে। আপনি যে রেয়ায়তগুলা দাবি করবেন যে আপনি দান করছেন তাদের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে। আপনি যে ডিপিএস করছেন তাদের কাছ থেকে প্রত্যয়নপত্র নিতে হবে। এইরকম যে আপনার যদি কোনো ডিপিএস থাকে, কোনো যদি লাইফ ইন্সুরেন্স থাকে, যেই কোম্পানির কাছে আছে তারা আপনাকে যদি আপনি বলেন, তারা আপনাকে দেখেন এখানে যে এক উম জুলাই মাসের ১ তারিখ থেকে জুন মাসের ৩০ তারিখ। খেলাই হচ্ছে ৩৬৫ দিনের এই তারিখটার আপনি যাবতীয় ডকুমেন্ট সংগ্রহ করবেন। যেখানে, যেখানে আপনি বিনিয়োগ করেছেন আর যদি সে খাতগুলো আপনার রেয়াতযোগ্য হয়, এই সার্টিফিকেটটা আপনাকে অ্যাটাচ করতে হবে। এটা ছাড়া আপনি রেয়াত দাবি করতে পারবেন না। একই রকমভাবে যেই সমস্ত অগ্রিম কর আপনি গাড়ি রিপেয়ারের জন্য, মেরামতের জন্য দিবেন, সবগুলোর আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। তারপর আপনি যেটা বললাম যদি ইংলিশে চান আপনাকে ইংলিশেও দিবে। আয়কর যে প্রত্যয়নপত্রটা আছে যে আপনি দাখিল করছেন, আপনি একজন প্রকৃত করদাতা যাবতীয় কিছু সহ, এটা আপনার বিভিন্ন কাজে লাগবে। বর্তমানে বিভিন্ন কিছু করতে টিন সার্টিফিকেটের পাশাপাশি এই আপনার রিটার্নে যে আপনি দিয়েছেন সেটাও বাধ্যতামূলক। তো এক্ষেত্রে এখন আমরা জাস্ট আপনাদেরকে কিছু একটু বেসিক একটা হিসাব দেখাই। যারা যেটা আছেন যে বিভিন্ন চাকরিজীবী আছেন। মনে রাখবেন চাকরিজীবী নাম শুনলে ১ম এ জিজ্ঞেস করবেন উনি সরকারি না বেসরকারি। কারণ সরকারি আপনারা ভালোই করে জানেন যে সরকারি চাকরি মানে সোনার হরিণ। তো এইজন্য সোনার হরিণের জন্য ভিন্ন রকম পন্থা। তাদের জন্য বিভিন্ন কিছু মাপ। তো এইজন্য সরকারি হইলে আলাদা পন্থায় আর সরকারের বাইরে হইলে আপনার আলাদা পন্থায়। তো এক্ষেত্রে আপনি যখন বিভিন্ন স্টেটমেন্ট দেখবেন, যারা বেতন খাতে হিসাব করতে যাবেন, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ভাবে তাদেরকে যেটা করে বেসিক বেতনটা কোথাও উল্লেখ করে, কোথাও উল্লেখ করে না। কোথাও তারা বাৎসরিকটা হিসাব করে দিয়ে দেয়। তো
তো যেমন ধরেন যে এই যে আমরা আপনাদেরকে একজন চাকরিজীবীর যেটি দেখাচ্ছি যে বেসিক ইনকাম দেখাচ্ছে তার কত 2,47,320 টাকা। এটা তার বেসিক দেখাচ্ছে। তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি প্রথমেই চিন্তা করবেন যদি বেসিক যদি 16,000 এর কমে হয়, তার যেটা করতে হয় না যে তাদের যে আমরা গত পর্বে যারা ছিলেন তারা জানেন ২ কারণে আপনি রিটার্নটা দিবেন। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে অথবা করযোগ্য আয় থাকে। ওইখানে বলা হচ্ছে আপনার যদি 16,000 টাকা বা তার বেশি যদি আপনার ইনকাম হয় অর্থাৎ সেলারি হয় আপনি কিন্তু বাধ্য। তো এক্ষেত্রে আপনি ১ম এ ১২ দিয়ে ভাগ করে দেখবেন যে তার মান্থলি কত আসতেছে। তো এক্ষেত্রে উনার যে ২,৪৭,৩২০ টাকা হচ্ছে বেসিক। তো বেসিকের সাথে দেখেন হাউস রেন্ট দেওয়া আছে অর্থাৎ বাড়ি ভাড়া উনি পেয়েছেন কত? এই যে মোটামুটি সম্ভবত এখানে ১,১১,২৯৪ টাকা। এইরকম আপনি যারই হিসাব করবেন তার কাছ থেকে এই পেপারটা কিন্তু নিতে হবে। এটা আপনার বোঝার কিছুই নাই। কারণ একেক কোম্পানি একেক রকম। কেউ ১২ ভাড়া কম দিবে, কেউ বেশি দিবে। কারো বিভিন্ন রকম জিনিস থাকে যেটা আমরা আরেকটু পরে দেখাচ্ছি আপনাকে। তারপরে এখানে মেডিকেল দেওয়া আছে যে চিকিৎসা ভাতা বাবদ ১৮,০০০ টাকা পাইছেন উনি। এটা ছাড়া বিভিন্ন রকম অপশন দেওয়া আছে। আপনাকে দেখতে হবে যে তার কোনটা কত। তার উপর ভিত্তি করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে তাদের আয়করটা হিসাব করবেন। এখন আমরা বই থেকে দেখব যে বিভিন্ন খাতে আমরা যেটা বললাম করযোগ্য খাতের ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা বাদ দিতে পারবো, নির্দেশিকা থেকে আমরা দেখতে পারবো যে কোন জিনিসগুলো আমরা বাদ দিতে পারবো সরকারি চাকরিজীবীর জন্য, বেসরকারি চাকরিজীবীর জন্য। সেটা আশা করি সবার কাজে আসবে। আর আমাদের যেহেতু ২ টা প্র্যাকটিক্যাল ক্লাসই আছে, সেক্ষেত্রে আপনারা আরো ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারবেন যে একেকজন কিভাবে হিসাব করবেন। তো আজকের যে ফর্মটা সেটাও জাস্ট একটু দেখিয়ে দেই। যেহেতু অনেকেই বলবেন যে, "ভাই ফর্মটা যেহেতু দেখাইলেন" তাহলে ১ পাতার ফর্ম দেওয়ার জন্য শর্তটা মনে রাখবেন ৪ লক্ষ টাকার বেশি আয় হবে না, ৪০ লক্ষ টাকার বেশি সম্পত্তি হবে না। তো এটা খুবই সহজ। নামটা আপনি বাংলা বা ইংরেজিতে আপনার নামটা লিখবেন যে এরকম টিন সার্টিফিকেটে আছে। আপনার টিন নাম্বারটা দিয়ে দিবেন, আপনার সার্কেলটা দিয়ে দিবেন। যেটা আমরা দেখাইলাম যে আপনার টিন সার্টিফিকেটেই সার্কেল এবং যে জোন ২ টাই দেওয়া আছে। তারপর রেসিডেন্ট আমরা যে নিবাসী, অনিবাসী জাস্ট আজকে আপনাদেরকে পড়াইলাম যদি ১৮২ দিনের কম থাকে তাহলে উনি অনিবাসী, ১৮২ দিনের বেশি বাংলাদেশে থাকলে উনি তখন হয়ে যাবেন যে নিবাসী। তো আপনার কোনটা হয়? যদি রেসিডেন্ট হয় তাহলে নিবাসী, নন রেসিডেন্ট যেটা হয় সেটাতে আপনি ক্লিক করবেন। আর এখানে যে অ্যাসাইনমেন্ট ইয়ার দেওয়া আছে এটা হবে আমাদের কর বছর অর্থাৎ ২০২১-২০২২। তারপরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আপনি বর্তমানে যেখানে আছেন তার ঠিকানাটা দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এই সাইটে যে পার্মানেন্ট ঠিকানা এবং এনআইডি নাম্বারটা আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে তার নাম্বারটা আপনি দিয়ে দিবেন। তো এই পর্যন্ত ইজি আপনার বুঝারও কিন্তু কিছু নেই। ১০ নাম্বারটা জাস্ট একটু বুঝার আছে কারণ ১০ নাম্বারে লিখা আছে ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল মানে হচ্ছে আপনার করযোগ্য আয়। আপনার মোট আয় কিন্তু না। কথাটা বুঝেন এখানে হচ্ছে ট্যাক্সেবল ইনকামটা আপনার কত? এখন আপনি যদি হিসাব করতে পারেন, এক্ষেত্রে ২ টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফর ইন্ডিভিজুয়াল ট্যাক্সেবল ইনকাম বলা আছে। দেখেন ট্যাক্সেবল ইনকাম যদি আপনার ৪ লক্ষ টাকা। এখন কারো যদি টোটাল ৬ লক্ষ টাকা ইনকাম থাকে, আপনি ১ম এ সেখান থেকে বাদ দিয়ে দেখবেন তার করযোগ্য আয় ৪ লক্ষ টাকা হচ্ছে না তার বেশি হচ্ছে। তার মোট আয় কিন্তু ৬ লক্ষ। তো আপনি যদি এখানে ওইটাই হিসাব করেন তাহলে ৬ লক্ষ ইনকাম করলে আপনি এই ফর্ম জমা দিতে পারেন না। কিন্তু তারা এটা বলে নাই। তারা বলছে ট্যাক্সেবল ইনকাম, টোটাল ইনকাম বলে নাই। তো এইজন্য ৬ লক্ষ থেকে বাদ দেওয়ার পরে করযোগ্য খাত অথবা অযোগ্য খাত বাদ দেওয়ার পরে যদি ৪ লক্ষ টাকার নিচে হয় তখনই এই ফর্মে আসবেন। তো আমরা বাদ দিয়ে দেখলাম যে ২ লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে উনার ট্যাক্সেবল ইনকাম। তো ২ লক্ষ টাকা হইলে আমরা জানি করমুক্ত সীমা কত? একজন পুরুষ ব্যক্তির জন্য ৩ লক্ষ টাকা। তার মানে উনার কোন প্রকার কর আসবে না। আর যে উনার যে সম্পত্তি এটা আপনি চাইলে লিখতে পারেন, না চাইলে নাই। আপনি যদি দিতে চান দেন, না চাইলে এটাকে আপনি নীল রাখেন, ডট রাখেন কোনো সমস্যা নাই। তারপরে যদি আপনি দিতেই চান, ধরলাম আমরা এখানে ২০ লক্ষ টাকা লিখে দিলাম যে উনার সম্পত্তি হচ্ছে ২০ লক্ষ টাকা আর উনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে ২ লাখ টাকা। তারপরে বলা আছে যে অ্যামাউন্ট ইন ট্যাক্স। তো দেখেন ২ লাখ টাকা হইলে তো আমাদের কোনো ট্যাক্স আসবে না। আপনি লিখবেন প্রযোজ্য নয়। আর যদি এক্ষেত্রে ক্ষেত্র বিশেষে আপনার ধরলাম যে ৩ লক্ষ আপনার ৫০,০০০ টাকা যদি হয়, তো ৩ লক্ষ টাকা বাদ যাবে। ৫০,০০০ টাকার উপর যে করটা আসবে সেটা আপনি তখন এখানে আপনাকে লিখতে হবে। তারপরে বলা হচ্ছে সোর্স অফ ইনকাম। এখন এই ব্যক্তি আসলে করেটা কি? কেউ স্টুডেন্ট থাকে, কেউ অনলাইনে কাজ করে। এখন আপনার ক্লায়েন্ট কি করে তার উপর ভিত্তি করে কেউ গৃহিণী হইতে পারে, কেউ প্রবাসীর স্ত্রী হইতে পারে। যে
যেটা হয় যে তার টাকাটা আসলো কোথা থেকে। আর যদি আপনি যদি ট্যাক্সটা জমা করেন তখনই এখানে চালান নাম্বার আসবে, যেটা সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকে করা হয়। আর না হলে আপনি এটাকে কাটা দিবেন, এতটুকুই। আর 15 নম্বরে কিছুই না, জাস্ট নামটা লিখবেন, পিতার নাম এবং টিন সার্টিফিকেট। আর যিনি করটা জমা দিবেন অর্থাৎ যার হিসাব করতেছেন তার সিগনেচারটা এখানে, আর পাশে একটা তারিখ। এ পর্যন্তই, একদম সিম্পলি তারা এক পাতার ফর্মটা দিয়েছে। আর নিচের দিকেরটা অ্যাকনলেজমেন্ট, এটা তারা আপনাদেরকে ফেরত দিবে আপনি যখন জমা দিবেন। তো এখানেও একই রকম ভাবে আপনার নাম, তারপরে আপনার টিন সার্টিফিকেট, জোন, ট্যাক্সেবল ইনকাম, এটা জাস্ট লিখবেন। বাকিটা তারা সিল দিয়ে আপনাকে এটা রিটার্ন করবে যে প্রাপ্তি স্বীকার অ্যাকনলেজমেন্ট। আর এখানে দেখেন একটা শব্দ দেওয়া আছে, এক পাতার যে ফর্মটা আমরা জমা দিচ্ছি এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল। মানে হচ্ছে এটা হচ্ছে যে স্বনির্ভর নির্ধারণীতে আপনি নিজেই আপনারটা হিসাব করলেন, যত টাকা আপনি তত টাকা দিলেন। এক পাতার এই ফর্মটা জমা দেওয়ার জন্য মনে রাখবেন আপনার টিন সার্টিফিকেট বাধ্যতামূলক। টিন ছাড়া আপনি এক পাতাটা জমা দিতে পারবেন না। তো যাক, এখন আমরা দেখি, জাস্ট আর 5 মিনিটের পরে আমরা ক্লাসটা শেষ করব। জাস্ট এখন আমরা দেখব নির্দেশিকাতে যেই চাকরিজীবীর জন্য যেই হিসাবটা আছে, বিশেষত তাদের বাড়ি ভাড়া এবং তাদের চিকিৎসা ভাতা, যেই হিসাবটা আমরা বাদ দিতে পারবো। আর যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাসে যেদিন থাকবে ওই দিন আপনারা একদম ক্রিস্টাল ক্লিয়ার 2-3টা উদাহরণ সহ আরো বুঝতে পারবেন। তো এক্ষেত্রে আমরা কিন্তু সরকারি চাকরিজীবীদেরকে বাইরে রেখেছি, কারণ যেহেতু ওনারা সোনার হরিণ, তাই সোনার হরিণকে বাইরে রাখে হিসাব করবেন, না হলে কিন্তু আবার আপনি ভুল করবেন। তো দেখেন, মূল বেতন যেটা থাকবে সেটা সম্পূর্ণ করযোগ্য। আপনি যদি সরকারি চাকরিজীবীর বাইরে যেই কারো চাকরি হোক, তার যদি হিসাব করেন, মূল যে বেতন থাকবে সেটা টোটালটাই হচ্ছে করযোগ্য, যত টাকা আসে করযোগ্য। তারপরে যদি কোনো বিশেষ বেতন, ক্ষেত্র বিশেষে বিভিন্ন কোম্পানি যেটা করে বিশেষ স্পেশাল বেতন দেয় বলতেছে, সেটাও করযোগ্য, বাদ দিতে পারবেন না। তারপরে বলতেছে যে আপনার বেতন যদি বকেয়াও থাকে, দেখেন এখানে বলা হচ্ছে বকেয়া বেতন যা পূর্ব করযোগ্য আয়ের অন্তর্ভুক্ত নাই। আপনার বকেয়া বেতন আপনি গত বছরে বকেয়া দেখাইছেন, এই বছরে পেমেন্ট হয়েছে, তো তাই বলে আপনি বাদ দিতে পারবেন না। আপনাকে এই বছরে যদি আপনি সেই বেতনটা পান, সেটাও করযোগ্য বলা হচ্ছে। এখানে দেখেন, এখানে বলা হচ্ছে যে করযোগ্য। তারপরে যদি আমরা দেখি আপনার এখানে তারা বাড়ি ভাড়া, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দেখেন এই বাড়ি ভাড়া, বাড়ি ভাড়াটার ক্ষেত্রে তারা যেটা বলতেছে যে মূল বেতনের 50% একটা শর্ত, যত টাকা মূল বেতন হবে তার 1 লক্ষ টাকা যদি কারো মূল বেতন হয় তাহলে 50,000, অথবা তারা বলতেছে যে মাসিক 25,000, দুটির মধ্যে যেটি কম। আপনার মূল বেতন যদি মাসে যদি কেউ 40,000 টাকা বেতন পায় তাহলে তার মূল বেতনের অর্ধেক 20,000 টাকা, অথবা বলতেছে যে 25,000 টাকার মধ্যে যেটি কম হবে। তাহলে আমরা এখানে 25,000 ধরতে পারবো না, তার বেতনের অর্ধেক 20,000 টাকা আমরা বাদ দিতে পারবো প্রতি মাস হিসাবে। তখন আমরা এটা 12 দিয়ে গুণন করব, যা হচ্ছে তাই। তাহলে প্রথমে আমরা বাদ দিতে পারলাম বাড়ি ভাড়া থেকে। এখন আসি আমরা চিকিৎসা ভাতা থেকে। তো এটা কিন্তু বললাম, আপনি যে স্যালারি শিটটা নিবেন সেখানে লিখা থাকে। যদি কোনো ক্ষেত্র বিশেষে বর্তমানে কিছু কিছু জাস্ট রেয়ার ক্ষেত্রে 5% পাবেন, তারা আলাদা করে দেয় না যে কত টাকা বাড়ি ভাড়া, কত টাকা চিকিৎসা ভাতা, আলাদা করে দেয় না। সেটারও টেকনিক আছে, আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাদের বলে দিব যে তাদের ক্ষেত্রে কিভাবে আপনারা বের করবেন যদি স্পেসিফিক এরকম আপনার দেওয়া না থাকে। তো এখানে বলা হচ্ছে মূল বেতনের 10%, কেউ যদি মাসে যদি 50,000 টাকা বেতন পায় তার 10%, অথবা বলা হচ্ছে বাৎসরিক 1,20,000 টাকা। এখন যেটা এই দুটা আবার বলা হচ্ছে, তবে ব্যতিক্রম হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে 10 লাখ টাকা। এই ব্যতিক্রমগুলো কিন্তু মনে রাখতে হবে যে আপনার ক্লায়েন্ট যদি প্রতিবন্ধী হয় তার জন্য এই 10 লাখ টাকা পর্যন্ত কিন্তু উনি চিকিৎসা ভাতাটা উনি করের বাইরে রাখতে পারবেন। শেষে দিয়ে বলতেছি এই দুটোর মধ্যে যেটি কম, অর্থাৎ মূল বেতনের 10% অথবা বাৎসরিক 1,20,000 টাকা, এই দুটার মধ্যে হিসাব করবেন, যেটা কম হবে সেটা চিকিৎসা ভাতা হিসাবে আমরা বাদ দিতে পারবো। তারপরে তারা হার্ট, কিডনি, চক্ষু, লিভার, ক্যান্সার সার্জারির খরচ, এগুলো কিন্তু আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে, আপনি বললেই হবে না। আপনি যদি ডকুমেন্ট সাবমিট করতে পারেন তাহলে তারা যেটা বলতেছে যে 1 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ করমুক্ত, অর্থাৎ যত টাকা আপনি করবেন তত টাকা, এটা আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে যে আপনি চিকিৎসা খরচ বাবদ এগুলো দিয়েছেন, তাহলে করমুক্ত পাবেন। তবে যেটা বলা হচ্ছে যদি আপনি শেয়ার হোল্ডার হন, পরিচালক হন,
তাহলে বলা হচ্ছে এই কর অব্যাহতি এই সুবিধা পাবেন না। তাহলে দেখেন এক্ষেত্রে ব্যতিক্রমটা আমরা মনে রাখবো যে কোম্পানির শেয়ার হোল্ডার যদি পরিচালক হয় তাহলে এই যে হার্ট, কিডনি, চক্ষু, লিভারের জন্য যে টাকা খরচ করবেন তার রেয়ায়ত আপনি নিতে পারবেন না, সেটা বাদ দিতে পারবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যাতায়াত ভাতা। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যদি গাড়ি দেয় একরকম কোম্পানি, গাড়ি না দিলে একরকম। তাহলে যাতায়াতের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখবেন, গাড়ি দিলে এক প্রকার, না দিলে এক প্রকার। তো যাতায়াত ভাড়া তারা যেটা বলতেছে যে বাৎসরিক মাত্র ৩০,০০০ টাকা সম্পূর্ণ করমুক্ত। এখন কোনো সেলারি শিটে যদি দেখা যায় যে তার বাৎসরিক ৬০,০০০ টাকা দেখানো হয়েছে, তাহলে আমরা মাত্র সেখানে ৩০,০০০ টাকা বিয়োগ করতে পারবো, বাকি ৩০,০০০ টাকা করযোগ্য আয় হয়ে যাবে। তারপরে সরকার যেমন নববর্ষ ভাতা, বিভিন্ন ভাতা দেয়। তো বেসরকারি ক্ষেত্রে যদি এরকম উৎসব ভাতা যদি কেউ পান সেটাও করযোগ্য। এইটা ছাড়া যদি কোনো ছুটির জন্য যদি ভাতা দেন সবকিছু করযোগ্য। তাহলে আমরা করের বাইরে পাচ্ছি কোনটা? আমাদের যাতায়াত ভাড়া, তারপরে পাচ্ছি আমরা চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া। মোটামুটি এই ৩ টাই পাচ্ছি আমরা, যেগুলো থেকে আপনি রেয়ায়ত পাবেন, বাদ দিতে পারবেন। আর যদি কেউ সম্মানী পুরস্কার পায় বলতেছে সেটাও করযোগ্য, ওভারটাইম যদি আপনি পান সেটাও করযোগ্য, বোনাস পাচ্ছেন সেটাও করযোগ্য, স্বীকৃত তহবিলে নিয়োগকর্তা কর্তৃক যেই ইয়াটা দিবে সেটাও করযোগ্য। শুধু স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদের ক্ষেত্রে তারা বলতেছে মূল বেতনের ১/৩ পর্যন্ত প্রাপ্ত সুদ। এখানে তারা আবার বিশ্লেষণ করে দিয়ে বলতেছে যে মূল বেতন বলতে কি বুঝাচ্ছে সেটা কিন্তু এখানে বলতেছে। তো এর জন্য প্রাথমিক অবস্থায় আপনি এটাকে একটু সাইডে রাখবেন, আগে বাকিগুলা বুঝবেন, না হলে কিন্তু মাথার উপর দিয়ে যাবে, বুঝবেন না। তো প্রথমে মনে রাখেন যে যা কিছু আছে সবকিছুই করযোগ্য, শুধু স্বীকৃত তহবিলে, যেটাকে প্রভিডেন্ট ফান্ড বলা হয়, তো সেখানের ক্ষেত্রে যেই টাকাটা জমা আছে সেটা কিন্তু বাড়ে। সে আপনি ইনভেস্টমেন্ট না, আপনার যে টাকাটা জমা আছে ১২ মাসে যে টাকাটা জমা হইলো তার উপর যে মুনাফাটা আসতেছে সেখানের কথা কিন্তু বলা হচ্ছে এখানে। তারপর যেটা বলা হচ্ছে এখানে যানবাহন সুবিধার জন্য বিবেচিত। আমরা ১ম এ বলেছি আপনার কোম্পানি যদি গাড়ি দেয় তাহলে এটি আপনার জন্য প্রযোজ্য হবে। গাড়ি যদি না দেয় তাহলে পূর্বেরটি প্রযোজ্য হবে, অর্থাৎ বাৎসরিক ৩০,০০০ টাকা। আর যদি গাড়ি দেয় সেক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে দেখেন করদাতা ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়োগকর্তার নিকট থেকে গাড়ি পান, তাহলে মূল বেতনের 5% বা বাৎসরিক ৬০,০০০ টাকার মধ্যে যেটি এখানে বেশি। পূর্বে সব জায়গায় আমরা পড়েছি যেটি কম, কম, এখানে বলা হচ্ছে যেটি বেশি। আপনার কোম্পানি যদি আপনাকে গাড়ি দেয়, তাহলে আপনার মূল বেতনের 5% অথবা বাৎসরিক ৬০,০০০ টাকা, এই দুটার মধ্যে যেটি বেশি হবে সেটি করযোগ্য। এটা সম্পূর্ণ উল্টা কিন্তু। সব জায়গায় আপনার দেখেন এটা সম্পূর্ণ উল্টা। তো এইজন্য এগুলো পড়ার সময় মাথায় একটু ধ্যান দিবেন যে যাতায়াতের গাড়ি আছে কিনা, গাড়ি থাকলে আমরা এক প্রকারের হিসাব করব, গাড়ি না থাকলে এক প্রকারের হিসাব করব। তো যাক, এটিগুলোই ছিল গুরুত্বপূর্ণ। এটা ছাড়া আর অতটা গুরুত্বপূর্ণ নাই। আপনারা যখন বারবার নিজেই পড়বেন তখন বুঝতে পারবেন। আরেকটা হচ্ছে সরকার অনুমোদিত যেই গ্র্যাচুইটি আছে সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে ২,৫০,০০,০০০ টাকার অতিরিক্ত যেটা থাকবে সেটা করযোগ্য। আমরা যেটা আপনাদেরকে বলেছি যে কর অযোগ্য খাতের মধ্যে নির্দিষ্ট পরিমাণ একটা টার্গেট দিয়ে রাখে। তো সেটাই বলতেছে, দেখেন এই একটা অপশন ২,৫০,০০,০০০ টাকার উপরে যদি আপনার সেখানে থাকে সেই টাকাটা করযোগ্যের মধ্যে চলে আসবে। এটা ছাড়া আরো যে ওয়ার্কারদের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, তো এগুলো আপনারা পরে পড়বেন না। আমি একটা কথাই বলব, ১ম এ বেসিক জিনিসটা নিয়ে একবার ধারণা নিবেন। পরবর্তীতে প্রয়োজনে ২ বা ৩ বার যখন আপনার স্বচ্ছ ধারণা থাকবে, তারপরে এগুলার মধ্যে যাবেন। না হলে কিন্তু আপনি যা বুঝলেন এই ১ ঘন্টায়, এটা মাথার উপর দিয়ে যাবে, কিছুই বুঝবেন না। আর যারা সরকারি চাকরিজীবী আছে তারা বললাম তারা হচ্ছেন সোনার হরিণ। তাদের জন্য ২০১৫ সালে গেজেট করে অনেক কিছু থেকে তাদেরকে যেটা করেছে তাদেরকে করযোগ্যের বাইরে রেখেছে। তাদেরটা খুবই কম। তো সেটা আমরা এখানে একটা গেজেট আপনারা যেমন দেখতে পারতেছেন ২০১৭ সালে জারি করে তারা যেটা বলতেছে দেখেন যে সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীদের মূল বেতন, উৎসব ভাতা, বোনাস ভাতা যে নামেই হোক তারা বলতেছে যে এগুলো এর অব্যাহতির বাইরে থাকবে। তার মানেটা কি হলো? আপনিও চাকরিজীবী, উনিও চাকরিজীবী। তো এইজন্যই সরকারি চাকরির এত দাম, যে যেখানে সরকার সুবিধার উপর সুবিধাই কিন্তু দিয়ে যাচ্ছে। তো যাক, আশা করি আজকের এই ক্লাস থেকে আপনারা উপকৃত হবেন। তারপরেও আমাদের আরো একটা থিওরি ক্লাস আছে এবং ২ টা প্র্যাকটিক্যাল ক্লাস আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই লম্বা চড়া ১ ঘন্টা আমাদের সাথে থাকার জন্য।
আসসালাম পারেন। আমরা ট্রাই করব।